ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন আশা করি। কারণ আমাদের সময় আমি যখন ডিপ্লোমায় ছিলাম, তখন যখন ডিপ্লোমায় জয়েন করি, আমি জানতাম না যে ডিপ্লোমা জিনিসটা কি। ঠিক আছে? এসএসসি পর্যন্ত পাস করার পর আসলে ভাবছিলাম কি ওটা যেভাবে আসলে উঠতেছিলাম, মনে হয় ওরকম কিছু। পরে পলিটেকনিকের ভিতরে যেয়ে বুঝলাম যে একেকটা ডিপার্টমেন্ট একটা সাবজেক্ট হিসেবে স্পেশাল হয়ে থাকে। পরে কাজ করতে, করতে জানলাম। বাট এখন যারা জুনিয়র, যারা কিনা মাত্র এসএসসি পরীক্ষা দিছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করি তারা ডিপ্লোমা সম্পর্কে অনেক আইডিয়া দিতে পারে। ইভেন তারা তাদের মতো করে চুজ করতে পারে। ঠিক না? সো ক্যারিয়ারের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট যে আপনি ফিউচারে কি করতে চাচ্ছেন? এটা যদি আপনি আগে থেকে সচেতন থাকেন, তাহলে দেখবেন যে নিজেকে প্রস্তুত করে সামনের দিকে আগাতে পারতেছেন। আর যদি না জানেন তাহলে কি হবে? আপনার ভুল করার সম্ভাবনা থাকবে। দেন পরবর্তীতে জুনিয়রদের বলবেন যে, "আসলে এই জিনিসটা আমাদের না করা উচিত ছিল। এই জিনিসটা আমার ক্যারিয়ারের জন্য আসলে খারাপ হইছে। আমার আ ভবিষ্যতে এই কাজ করাগুলো উচিত মানে আমার এই কাজগুলো করতে হবে।" তখন আফসোস করব আমরা। ঠিক আছে? আর যদি আমরা একটু আগে থেকে সচেতন থাকি, তাহলে এই ভুলের পরিমাণটা কম থাকে। সেম ক্যারিয়ারের বিষয়ে যদি বলি যে আসলে আপনি মেকানিক্যাল নিয়ে পড়তেছেন। এইখানে যদি আমি জিজ্ঞাসা করি, এখন আশা করি এখানে যারা আছেন মেক্সিমামই বলতে পারবেন যে মেকানিক্যাল সাবজেক্ট নিয়ে কেন আপনি পড়তেছেন। কিন্তু আজ থেকে ৫ বছর আগে বা ৮-১০ বছর আগে যদি আমরা জিজ্ঞাসা করতাম, তখন তারা সঠিকভাবে অ্যান্সার দিতে পারত না। চান্স পাইছি, পড়তেছি, দেখি কি হয়, ভবিষ্যৎ জানি না। ঠিক আছে? এরকমভাবেই পড়ে। ইভেন ইউনিভার্সিটির যে ছাত্ররা আছে তাদের সাথেও যদি আমি কথা বলে দেখি সেম কাহিনী। তাদেরকে যদি জিজ্ঞাসা করি, "হ্যাঁ ভাই পড়তেছি। এটার অনেক ডিমান্ড আছে। মেকানিক্যাল একটা সাবজেক্ট বেশ ভালো ডিমান্ড এই কারণে পড়তেছি।" এই কারণে পড়তেছি এই চিন্তাভাবনা নিয়ে যারা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ কিন্তু বেশি একটা ভালো হয় না। যখন ভার্সিটি থেকে বেরোয় তারা খুবই হতাশ থাকে। তখন তারা নিজেরাই জানে যে তারা নিজেকে কতটুকু গড়ার দরকার ছিল আর কতটুকু বিল্ড আপ করছে কাজে মানে চাকরিতে যোগদান করার জন্য। যখন আমরা জবে যাই তখন কিন্তু আমরা সবাই একসাথে জবে চান্স পাবো না। হয়তোবা কি স্পেশাল এক্সপার্ট যারা তারা চান্স পাবে। আর যারা এক্সপেরিয়েন্স আছে দীর্ঘদিন ধরে তারা হলো সবার আগে চান্স পায়। আর আমরা যারা মাত্র পাস করে বের হই তারা ফ্রেশার, তারাও কিছু, কিছু জায়গায় চান্স পায়। অনেকেই ১ বছর ধরে বসে থাকে, ২ বছর ধরে বসে থাকে। এই জিনিসটার পিছে বর্তমান যে সমস্যাটা আমরা ফেস করতেছি সেইটা হচ্ছে কি যে নিজেকে টাইম মতো গড়ে তুলি না। একাডেমিকের পাশাপাশি আমাদের আরও কিছু জিনিস আ আয়ত্ত করা উচিত। যেই জিনিসগুলো যদি আমার স্কিল হিসেবে থাকে, তাহলে আমি ফ্রেশার, তবুও আমার ভ্যালু আছে। আর যদি আপনার এই স্কিলগুলো না থাকে, তাহলে দেখবেন আপনি বসে আছেন ইনিশিয়াল পর্যায়ে জব ক্ষেত্রে আমি যা দেখেছি, আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। যখন ভার্সিটি থেকে বের হলাম, তখন আমার কাছে মনে হলো যে জব আসলে অনেক একটা ভয়ংকর জিনিস। মানে আমার ফ্রেন্ডরা জবের জন্য অনেক ট্রাই করতেছে, কোথাও জব পাচ্ছে না। আমি কি জব করব? আর আমার তো গভর্নমেন্ট জবের কোনো প্ল্যানিংই নাই। ঠিক আছে? তো প্রাইভেট জবে মানে আমার আত্মীয়স্বজন যারা আছে তারা বলতেছে যে, "তুমি এই সেক্টরে আসো, ওই সেক্টরে আসো।" রেফার করতেছে। কিন্তু আমি একটা বিষয় ফোকাস করতাম ডিপ্লোমা থেকেই যে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, অবশ্যই এটা আপনার ফেভারিট সাবজেক্ট, যার কারণে আপনি পড়ছেন। এবং আপনি যদি ওই ফিল্ডে কাজ করেন, তখন কাজের সময় ওই পরিশ্রমটা ফিল হয় না। যে আপনি কষ্ট করতেছেন, তখন আপনার মনে হবে না যে আপনি কষ্ট করতেছেন। ঠিক আছে? আর যদি আপনার এমন একটা কাজ দেয়, যে কাজটা আপনি পছন্দ করেন না, তখন আপনার কাছে খুব প্যারা লাগবে। ইভেন ওইখানে টিকে থাকাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। মেক্সিমামই দেখা গেছে কি ওইখান থেকে বের হয়ে যায়, অন্য কোথাও চলে যায়। এরকমই হয়। তো আমরা যেহেতু মেকানিক্যাল নিয়ে পড়ছি, মেকানিক্যাল ফিল্ডে কাজ করব এটাই আমাদের আ ইচ্ছা থাকে। ঠিক আছে? কিন্তু মেকানিক্যালের মধ্যে আরো যে কি, কি ফিল্ড আছে, এই বিষয়ে আপনারা কি কনসার্ন আছেন যে আপনি পড়াশোনা করতেছেন ওকে। সো মেকানিক্যাল নিয়ে কাজ করবেন সেটাও ঠিক আছে মেকানিক্যাল ফিল্ডে। কিন্তু ফিল্ডগুলো কি, কি আছে? আ ফিল্ড তো হিউজ, অনেক ফিল্ড। বাট আমাকে কি ৩-৪ জন অ্যান্সার দিতে পারবেন যে আপনি আসলে কি নিয়ে সামনে চিন্তাভাবনা করতেছেন পাস করার পর? একটু হ্যান্ড রেইজ করেন তাহলে আমি একটু রেসপন্স করি সিকোয়েন্স অনুযায়ী। সবাই একসাথে বললে জি স্যার, শোনা যাবে না। জি। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ভিতরে অনেকগুলো ফিল্ড আছে।
হ্যাঁ। যেগুলো আমরা ভবিষ্যতে অনেক ক্ষেত্রে যাব। হুম, হুম। যেমন মেকানিক্যালের ভিতরে অনেকে ইন্ডাস্ট্রি লেভেলে যায়, জি। অনেকে দেখা যাচ্ছে যে নিজ উদ্যোগ নেয়, হুম, আবার দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্স লেভেলেও আছে মেকানিক্যালের ভিতরে, হুম, ওইগুলা নিয়েও অনেকে পড়াশোনা করে। তারপর আবার দেখা যাচ্ছে আমরা জানি যে 3D প্রিন্টিং যে বিষয়টা আছে, হুম। এটা চতুর্থ শিল্প বিপ্লবের একটা অংশ। জি। এজন্য আমার মনে হয় যে এই বিষয়টা ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমার মনে হয় এই বিষয়টা নিয়ে এক্সপার্ট হওয়াটা অনেক জরুরি। ওকে, ধন্যবাদ। আমি আরো ২-১ জনের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছিলাম যে আপনাদের মতামত কি? ভাই যেমন অ্যান্সার দিল, বেশ ভালো বলছেন তিনি। তিনি এই বিষয় নিয়ে ভাবেন বিধায় কিন্তু তিনি বলতে পারছেন, জানেন। সো আর কেউ আছেন ২-১ জন? আপনি কি ভাবতেছেন আপনার ডিপ্লোমা শেষ করার পর? স্যার দেখা যাচ্ছে আমাদের মেকানিক্যাল, এটা তো অনেক বড় পরিসরে, এখানে ডিজাইন, বিশেষ করে ডিজাইনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের মেকানিক্যালদের ডিজাইন ছাড়া তো চলা যাবে না। এই জন্য নট আমার অনলি প্ল্যান হচ্ছে। মেকানিক্যাল, এভরি ইঞ্জিনিয়ার। সকল ইঞ্জিনিয়ারের জন্যই ডিজাইন মাস্ট। তাই না? এইটা জি জি আপনাকে সবারই লাগবে। বিকজ এই ডিজাইন হচ্ছে আমাদের কি ভাষা বলা যেতে পারে, ল্যাঙ্গুয়েজ, রাইট? জি 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 সেজন্য আমার ডিপ্লোমা শেষ করার পরে ইনশাল্লাহ ডিজাইনের উপর ফোকাস থাকবে আমার পুরো ডিপ্লোমার মধ্যে। ওকে। স্যার স্যার আমি বলতে চাইছি যে দেখা যাচ্ছে যে এক সময় দেখা গেছে 3D ডিজাইনটা কোন বিষয়ের উপর নির্ভর করতো। মনে করেন আমরা কিছু একটা কাজ করব, এটা হুম, যেন আমরা আনুমানিক ভাবে 2D তে অর্থোগ্রাফিক ভিউতে তো আমরা তো ওই বিষয়টা সেন্স করতে পারি না, স্বাভাবিক মানুষ তো সেন্স করতে পারবে না ইঞ্জিনিয়ার ছাড়া। হুম। এজন্য 3Dটা আমরা ভিজুয়ালাইজ করার জন্য 3Dটা আবিষ্কার। কিন্তু এখন প্রযুক্তি উন্নতিতে শিল্প বিপ্লবে দেখা যাচ্ছে যে 3D প্রিন্টিংটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, প্রোগ্রামিং, এগুলো শিল্পের অংশ। এবং 3D প্রিন্টিংটা কোয়ান্টাম শিল্পগুলো আসছে, দেখা যাচ্ছে যে পরবর্তীতে যখন এগুলো অগ্রসর হবে তখন দেখা যে অনেক বড় বড় কার্যক্রম এখন ছোট পরিসর হইতেছে, তখন বড় পরিসরে হবে। তখন যে যারা 3D ডিজাইনার আছে তার ডিমান্ড আরো অনেক বেশি বেড়ে যাবে। এজন্য এই ফিল্ডে আসা। ভেরি গুড। সুন্দর একটা কথা বলছেন। আ বিশেষ করে একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে যে, আমরা যেটা ডিজাইন করি, এটা ইঞ্জিনিয়াররা ভালো ফিল করতে পারে। বাট সাধারণ যারা আছে, মানে যারা ইঞ্জিনিয়ার না, তারা কিন্তু অতটা ফিল করতে পারে না যে আসলে আমাদের প্রজেক্টটা কি হতে যাচ্ছে। তো সেটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, আ ডিরেক্ট ফিজিক্যাল প্রোটোটাইপিং এর জন্য আমরা 3D প্রিন্ট করলে সেটা খুব ভালো হয়। এটা সুন্দর একটা পয়েন্ট বলছেন। পাশে আমি আরো একটু এড করি। আ 3D প্রিন্ট আরো একটা কাজে ইউজ করা যেতে পারে। যেমন রেয়ার কিছু কম্পোনেন্ট যেগুলো কিনা আসলে আপনি হঠাৎ করে চাইলে পাচ্ছেন না। আপনার একটা খুবই প্রয়োজনীয় একটা পার্টস, সেটা প্লাস্টিক টাইপের মনে করেন, বা যে ম্যাটেরিয়াল আসলে 3D প্রিন্ট করা যায়, ওরকম স্টেবল নিতে পারে, লোড নিতে পারে, এরকম একটা মানে প্রোডাক্ট আপনি এখন চাচ্ছেন হঠাৎ করে। তো সেটা দেখা গেছে চায়না থেকে আসছে বা বাইরের কোনো একটা জাপান বা অন্য কোনো দেশ থেকে আসছে ওই মেশিনটা। হঠাৎ করে ওই জিনিসটা আপনার প্রয়োজন। সেই সময় আপনি তাৎক্ষণিকভাবে দ্রুত 3D প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে ওই প্রোডাক্টটাকে কিন্তু এখানে মানে কাজে লাগাই দিতে পারবেন। এই একটা বিষয়। তারপর যারা এই যে রিসার্চ নিয়ে কাজ করতেছে, আ রেভলিউশন নিয়ে কাজ করতেছে, তারা 3D প্রিন্ট করে তারা দেখে, একটা ছোট প্রজেক্ট তৈরি করে। সেই প্রজেক্টটা যেটা কিনা ওই যে ভাই বলতেছিল, আ প্রোটোটাইপের বিষয়টা। এই কাজের জন্য খুবই কাজের। ওকে। 3D প্রিন্টিং বিষয় ছাড়া আমরা আরো কিছু শুনতে চাচ্ছিলাম, যদি আপনাদেরকে আরো বলার থাকে, যেমন মেকানিক্যাল এর আরো ফিল্ড আছে। আমি ডিজাইন নিয়ে কথা বলবো আজকে মেইনলি সেমিনারে। তারপরেও আপনাদের যদি কিউরিওসিটি থাকে বা কারো আগ্রহ থাকে বা কেউ যদি বলতে চান, ২-১ মিনিট বলতে পারেন। অন্য কোনো ফিল্ড বিষয়ে।
আমরা মেকানিক্যাল পড়তেছি। সো আমরা যদি না ফোকাস থাকি তাহলে আমাদের পড়াশোনা আজকে এদিকে, ২ দিন পরে ওইদিকে, তারপরে আবার এদিকে। এরকম করলে তার ক্যারিয়ার আসলে ভালো হয় না। হওয়াটা টাফ। হয়তোবা ভাগ্যক্রমে ২-১ জনের হইতে পারে, আত্মীয়স্বজন আছে, তার মাধ্যমে সে একটা ভালো পজিশনে সিট পেয়ে যেতে পারে। সেইটা খুবই রেয়ার। ওটা আসলে এক্সাম্পল হতে পারে না। ওকে? তো আপনাদের মধ্যে আর কেউ আছেন? এরকম কেউ কোনো কিছু বলবেন? ওকে, আমি তাহলে আগাই। আ যেটা বলতেছিলাম যে এক্সপেরিয়েন্সের বিষয়। আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন। জয়েন করার পর মেকানিক্যাল ফিল্ডে কাজ করতেছেন। ফিউচারে যদি আপনি ওই ফিল্ডে কাজ করেন, তাহলে দেখবেন আপনার প্রমোশন হচ্ছে। আর যদি আপনি ওই ফিল্ডে না থাকেন, মানে আমি যারা জব করে তাদের ক্ষেত্রে বলতেছি। ওই ফিল্ডে যদি না থাকেন, তাহলে কিন্তু আপনাকে আবার ফ্রেশার হিসেবে কাউন্ট করবে। হয়তোবা আপনার টিম লিড করার এক্সপেরিয়েন্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ওই এক্সপেরিয়েন্সটা দেখাইতে পারবেন। কিন্তু মূল যেই কাজের জন্য আপনাকে হায়ার করতেছে, সেই কাজটা করার জন্য আপনি আসলে রেডি না। সো আপনি একজন ফ্রেশার। এই কথাটা আমার ক্ষেত্রেও হইছে। সখন যখন এই জিনিসটা ফিল করলাম, আসলে খুব খারাপ লাগলো যে আমি এইটা নিয়ে এতদিন ধরে কাজ করি, কিন্তু তারা আমাকে ফ্রেশার বলতেছে। ঠিক আছে? সো ফ্রেশার শব্দর সাথে কিন্তু আমাদের সেলারিরও একটা কানেকশন থাকে। যখন আপনার সেলারিটা খুব কম থাকবে, তখন ফ্যামিলি থেকে আপনি একটা প্রেশারে পড়ে যাবেন। এটা আসলে বলা ঠিক না, কিন্তু দিন শেষে এইটাই বাস্তবতা। যে আমরা যেই অবস্থানে আছি, সেই অবস্থানটা যেন একটু ডেভেলপ হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আ কোন কাজটা কিভাবে হচ্ছে, সেইটাকে ফিল করতে পারবে একজন ডিজাইনার যে পরিমাণ, এটা অন্যদের আসলে একটু কঠিন। এটা স্বাভাবিক। ওকে? তো ডিজাইনের বিষয়ে যদি বলি যে আপনাকে ডিজাইন শিখতে হলে বেশ বড় একটা পথ অতিক্রম করতে হবে। যদি আপনি মনে করেন এই যাত্রাটা আপনি সুন্দরভাবে পাড়ি দেবেন। আমরা ইউনিভার্সিটি বলেন বা পলিটেকনিক বলেন, এইসব জায়গায় দেখি আমাদের একটা কোর্সই থাকে ডিজাইন বিষয়ে। সেইখানে কিছুটা টুকটাক কাজ শেখানো হয়। এখন ওই কাজের যতটুকু শিখছেন, ওইটা দিয়ে যদি কোথাও ভাইবা দিতে যান, তাহলে দেখবেন আপনি মানে ১০ জনের মধ্যে একদম লাস্ট নাম্বার হচ্ছেন। কারণ বর্তমান সবাই সচেতন। সবাই জানে তার ক্যারিয়ারে কোন জিনিসটা দরকার, কি করলে তার ক্যারিয়ারটা ডেভেলপ হবে। আমি একটা সরি টপিকস মানে মিস্টেক করে ফেলছি। যে ডিজাইন ফিল্ডে কেন এত ইন্টারেস্ট? এরকম কোনো প্রশ্ন আছে যে সবাই ডিজাইন শিখতে চাচ্ছে বা ডিজাইনার হতে চায়, কেন? এরকম কারো প্রশ্ন আছে এখন পর্যন্ত মনের মধ্যে কখনো নিজের প্রশ্ন তৈরি হইছে? দেখেন তো, যে ব্যাপার কি? মানে মেকানিক্যালে তো অনেকগুলো ফিল্ড আছে। আমি কেন ডিজাইনার হব? বা সবাই কেন ডিজাইনার হতে চাচ্ছে? সবাই কিন্তু পারে না। ১০০ জনের মধ্যে হয়তোবা ৫ জন ৬ জন এখন পর্যন্ত দেখা যায় যে তারা ডিজাইনার হতে পারে। বাকিরা কিন্তু কেউ ডিজাইনার হতে পারে না। কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে যে আমি ডিজাইনার হব। আ অলরেডি মোরাদ ভাই সম্ভবত তিনি অলরেডি একটু বলছেন। তো আর কারো এরকম কখনো প্রশ্ন হইছে যে ডিজাইনারটা আমাদের ক্যারিয়ারের জন্য দরকার? এটা এরকম কোনো প্রশ্ন হইছে কি? যে কেন তাহলে আমি এটা শিখব? এটার স্পেশালিটি কি? আপনারা কি সবাই আছেন? বিষয়ে যদি আমি একটু বলি, ডিজ- জি, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলাটাও অনেক গুরুত্বপূর্ণ। জি। এখন দেখা যাচ্ছে যে বর্তমান যুগে একসময় সর্বপ্রথম ল্যাদ মেশিন আবিষ্কার হয়েছিল ম্যানুয়ালি। হুম, এই মেশিন আবিষ্কৃত হয়েছিল। আবিষ্কার হওয়ার পরে ধীরে ধীরে প্রযুক্তির উন্নতিতে ধীরে ধীরে আস্তে আস্তে এখন ম্যানুয়াল, যেই ইলেকট্রিক মেশিন থেকে শুরু করে সিএনসি তে গেছে, এবং 3D প্রিন্টিং পর্যন্ত চলে আসছে। এখন আমরা ক্যাডেও কাজ করতেছি। পরবর্তী দেখা যাচ্ছে যে তারপরে ডিরেক্ট প্রিন্ট দিয়ে দিলাম, মানে প্রোটোটাইপ। এখন এমন এমনই হয়ে গেছে এখন
যুগের সাথে তাল মিলিয়ে চলার বিষয়টা, এই জন্য 3D প্রিন্টিং এ আসা। এবং যারা এই বিষয়ে এক্সপার্ট হয়ে যায় তাড়াতাড়ি, এটা আমি দেখলাম, যাতে গ্রাফিক্যাল সফটওয়্যারে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা এই বিষয়ে 3D প্রিন্টিং, এডিটিং, প্রোগ্রামিং এই বিষয়ে এক্সপার্ট হয়ে যায়, আমার যা মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি এর সাথে আরেকটু অ্যাড করি যে কোয়ালিটি, একটা প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি হাইলি এনশিওর করতে চান, তাহলে ক্যাড ডিজাইনকে আপনাকে কনসিডার করতেই হবে। যদি ক্যাড ডিজাইন ছাড়া আপনি চিন্তা করেন, তাহলে বেস্ট কোয়ালিটি আপনার থেকে আউটপুট দেওয়া সম্ভব না। ধরে নেন আপনার একটা কোম্পানি আছে যেইখানে ম্যানুফ্যাকচারিং হয়, যেইখানে প্রোডাক্টটা একটু প্রিমিয়াম কোয়ালিটির, তাহলে আপনার ওই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো চলবে। ঠিক আছে? আপনি দেশের বাইরেও সেল করতে পারবেন, মানে সাপ্লাই দিতে পারবেন। সো আপনার সেল মার্কেটটা যত বড়, আপনার কোম্পানি কিন্তু ধীরে ধীরে ডে বাই ডে তত উপরে উঠবে। তো কোয়ালিটি যদি আপনি ভালো দিতে পারেন, তাহলে আপনার এটা পসিবল। এখন আপনি তো মনে করেন যে উদ্যোক্তা, আপনি জানেন না যে কোয়ালিটিটা হাই কিভাবে হয়। ঠিক আছে? এই কোয়ালিটি ডেভেলপমেন্টের পিছনে যতগুলো ফ্যাক্ট কাজ করে, তার মধ্যে একটা ফ্যাক্ট হচ্ছে ডিজাইন। ডিজাইনটা যত প্রিসাইজ হয়, যতটা প্রিমিয়াম হয়, আমার প্রোডাক্টটাও ওই ডিজাইনকে ফোকাস করে তো তৈরি হয়। সো আমাদের অ্যাকুরেসিটা অনেকটা মানে কাছাকাছি চলে যায়, যার কারণে প্রোডাক্টটা অনেক হাই হলে আমার মার্কেট বেড়ে যাবে, আমার ভ্যালু বেড়ে যাবে। সো কোম্পানি যদি ভালো করে, তার মানে কি এমপ্লয়ীদেরও সুযোগ সুবিধা বেড়ে যাবে। এখন আপনি কোন দিক থেকে দেখবেন এটা আপনার ব্যাপার। আপনি অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে দেখবেন, নাকি একজন ম্যানেজার হিসেবে দেখবেন নিজেকে, নাকি একজন উদ্যোক্তা হিসেবে দেখবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি আপনাকে জাস্ট একটা ইমাজিন করার জন্য বলে দিচ্ছি। মনে করেন একটা কোম্পানি আছে আপনার, সেই কোম্পানিতে প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্টটা লুকিং যদি সুন্দর হয়, তাহলে সেলটা আরও ভালো হবে। কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে অনেক মানুষ সেটা নিবে। সো মার্কেট যত বড়, তার প্রোডাক্টের প্রাইস কম হলেও তার কোয়ান্টিটি মানে রেঞ্জ, ভলিউম কিন্তু সব, ক্যাপাসিটি সব কিছুই কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই কারণে ইন্ডাস্ট্রির দিক থেকে আমি যদি বলি যে ক্যাড খুবই বড় ধরনের একটা ভূমিকা রাখতেছে। আর ডেভেলপমেন্ট, টেকনোলজি ডেভেলপমেন্টের কথা যদি বলি, সেটা তো অবশ্যই এই ক্যাড ডিজাইন ছাড়া বর্তমান এটা চিন্তা করাই কঠিন। ঠিক আছে? আপনি প্রোগ্রাম করলেন, সব কিছু করলেন, আইডিয়া দিলেন, কিন্তু প্রোডাক্টটা ফিজিক্যালি নিয়ে আসতে পারলেন না, তাহলে কোনো ভ্যালু নাই। সো প্রোডাক্টটাকে ভালো করে যদি আনতে হয়, তাহলে আমাদের যে মেকানিক্যাল ডিজাইনটা আছে, এই জিনিসটা মাস্ট লাগবে। এখন আপনি শিখেন বা আপনার নিচে যারা থাকবে তাদেরকে শিখায় নেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রোডাকশনে আপনার ক্যাড লাগবেই। ঠিক আছে? এই কারণে বিশেষ করে সলিডওয়ার্কস সফটওয়্যারটা নিয়ে বাংলাদেশে বিশেষ করে অনেক কাজ চলতেছে। আগে একটা সময় অটোক্যাড নিয়ে কাজ চলতো, এখন অটোক্যাড চলতেছে। তারা যেহেতু আগে থেকে অভ্যস্ত, অটোক্যাড মার্কেটে এখনও খুব ভ্যালুয়েবল। বাট সলিডওয়ার্কসটা বর্তমান সবার মুখে মুখে, সবাই কাজ পারে না, তবুও এইটা সবাই মুখে মুখে। এখন ওই যে আমি যেটা বলতেছিলাম যে আপনি ডিজাইন কেন শিখবেন, অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য এই সফটওয়্যারটা খুব কাজে লাগতেছে, খুব ভ্যালু দিচ্ছে। সো আপনি যদি শিখেন, আপনার একাডেমিক পড়াশোনা যদি কোথাও মানে কম থাকে, ল্যাগিংস থাকে, আপনার কমিউনিকেশন স্কিলটা যদি মোটামুটি লেভেলে থাকে, তাহলে দেখবেন যে আপনি ওই কাজটা পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? ২ নম্বর হচ্ছে আমাদের মেকানিক্যাল যত ফিল্ড আছে, সেই ফিল্ডের মধ্যে কোথাও দেখবেন হিট বেশি, প্রচুর হিট এরিয়া। সেই হিট এরিয়াতে কাজ করতে একটু কষ্ট লাগে। কিন্তু যারা ডিজাইনার, তারা কিন্তু ওই হিট এরিয়ার মধ্যে থাকে না। তারা কিন্তু এই যে সাউন্ড নয়েজ এরিয়াতে থাকে না। তারা থাকে একটা মানে অফিস সেটআপে, যেখানে আসলে খুবই মানে আরামদায়ক একটা অবস্থা। এই একটা বিষয়। আরেকটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে আর্নিং এর বিষয়। যে আপনি খুব কম সময়েও এমন এমন আর্নিং করবেন, যা আসলে এখন এক্সাম্পল দিলে সেই এক্সাম্পলটাও মানে আসলে খুব তুচ্ছ হয়ে যাবে। এমন আর্নিং করা সম্ভব। আমি আর্নিংয়ের কথা বলবো না যে আপনি মাস গেলে ৫,০০,০০০ টাকা ইনকাম করবেন, ২,০০,০০০ টাকা ইনকাম করবেন। এটা আসলে ডিপেন্ড করবে আপনার ফিউচারের উপরে, ফিউচারের পারফরম্যান্সের উপরে, ফিউচারে আপনি কি পরিমাণ লেগে থাকতেছেন তার উপরে।
ঠিক আছে? অনেকেই বেটার করতেছে, আবার অনেকে কিছুই করতে পারতেছে না। কেউ আছে কৌশল জানে, কেউ আছে কৌশল জানে না। এরকম অনেক ফ্যাক্ট কাজ করে। বাট যদি আপনি এক্সপার্ট হইতে পারেন এই ক্যাডের উপরে, তাহলে দেখবেন অবশ্যই আপনি একটা ১০ জনের থেকে অন্যরকম সম্মান পাচ্ছেন। ১০ জনের থেকে আপনাকে এমনভাবে ভ্যালু করতেছে যে সবাইকে ভুলে গেলেও আপনাকে ভুলতে পারতেছে না। ২ নম্বর বিষয় আছে, আমরা জব নিয়ে কিন্তু অনেক সময় দুশ্চিন্তায় থাকি যে আমার কাজের পারফরম্যান্স ভালো না, মনে হয় চাকরি চলে যাবে। ঠিক আছে? এরকম একটা দুশ্চিন্তা থাকে। বাট আপনি যদি এই সফটওয়্যারের উপর ভালো এক্সপার্ট হন, চাকরি তো যাবেই না, কোম্পানি আরও চেষ্টা করবে আপনাকে বেশি স্যালারি দিয়ে রাখার জন্য। কিন্তু দেখবেন আপনার আরেক জায়গা তার থেকে ডাবল স্যালারিতে আপনাকে ডাকতেছে। সবাইকে ডাকবে না। এক্সপার্ট যে তাকে ডাকবে। কিছুদিন আগে আমার হাতে একটা কাজ আসছিল। আমাকে বলতেছিল যে আমার একটা প্রজেক্ট আছে বাইরের দেশের, এই প্রজেক্টটা আমরা করব। আমার প্রজেক্টের প্ল্যান এই। তো আপনি আমাকে একটু হেল্প করেন। তো আমি বললাম যে আমি তো একটা কোম্পানিতে আছি, পাশাপাশি আমি একটা কোম্পানির নিজেই ফাউন্ডার। সো আ আমার পক্ষে আসলে এই মুহূর্তে সম্ভব না। তো তাদের প্রজেক্ট আইডিয়াটা শুনলাম। তাদের মোটামুটি সব টিম রেডি। আপনার বায়োগ্যাস প্ল্যান্টের টিম আছে, সিভিল টিম আছে। আ মানে তাদের টেকনোলজি ডেভেলপ করার জন্য ইলেকট্রিক্যাল যা দরকার সব ধরনের টিম রেডি। শুধুমাত্র মেকানিক্যাল ডিজাইন টিম রেডি না। এইজন্য তারা মেকানিক্যাল ডিজাইন টিম খুঁজতেছে তাদের টেকনোলজিটাকে ডেভেলপ করার জন্য। মানে প্রোটোটাইপ সেটআপ রেডি করার জন্য। তো আমাকে হায়ার করতে চাইছিল। বাট আমি সময়ের ব্যস্ততার কারণে তাদের সাথে কানেক্ট হইতে পারিনি। ঠিক আছে? তো এরকম কিছু কাজ আছে যেগুলো দেখবেন যে একটা কোম্পানিতে আপনি কাজ করতেছেন, ১-২ বছর ধরে সে আপনাকে ১ মাসে সেই স্যালারি দিয়ে রাখতে চাচ্ছে। কারণ তার প্রজেক্টটা এত ডিমান্ডেবল যেটা আসলে আপনি চিন্তা করতে পারতেছেন না। নরমালি ডিপ্লোমা পাস করার পর আপনাদের কি ধারণা আছে যে এখন যদি আপনি মার্কেটে যান, আপনার বেসিক স্টার্টিং স্যালারিটা কত হইতে পারে? এরকম কেউ ধারণা দিতে পারবেন? মানে আপনাদের ধারণা আছে কিনা বর্তমান মার্কেট সম্পর্কে? 12 থেকে 15। ১২ থেকে ১৫, যদি স্যার, এক্সপেরিয়েন্স ভালো থাকে ২০-২৫ও চলে যেতে পারে। তবে আপনি যদি এখন সরকারি চাকরির ক্ষেত্রে আমরা যতটুকু জানি এটা হচ্ছে ১০ম গ্রেডে, এবং অন্যান্য বেসরকারি গার্মেন্টস খাত আছে, তারপর হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আছে, তারপরে তার পাওয়ার প্ল্যান্ট, যারা ইলেকট্রিক্যালে আছে তারা পাওয়ার প্ল্যান্ট আছে, তারপর মেকানিক্যালে ইন্ডাস্ট্রি লেভেলে আছে, এগুলোই আছে। ওইখানে কোম্পানি অনুযায়ী আমাদেরকে স্যালারিটা নির্ধারণ করা হয় এবং কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী। আচ্ছা, আ গভর্নমেন্ট জব কি সবার পক্ষে পসিবল? আপনাদের নো আপনার স্যার। পলিটেকনিকে যতজন আছেন, সবাই কি গভর্নমেন্ট? গভর্নমেন্ট জবের বিষয়টা হচ্ছে, গভর্নমেন্ট জবের সেক্টরটা অনেক স্বল্প, মানে চাকরির আসন সংখ্যা অনেক কম, এজন্য সবার ক্ষেত্রে সম্ভব না। কিন্তু আমরা যদি ওইরকম স্কিলড হতে পারি, তাহলে আমাদের সবারই হায়ারলি ভাবে অনেক ভালো পর্যায়ে যাওয়া সম্ভব। আচ্ছা, রাইট। 100% রাইট। আ ঠিক আছে, আমি গভর্নমেন্ট জব নিয়ে কথা বলতে চাচ্ছি না। কারণ আমি নিজেও ওই জবের দিকে ফোকাস না। আমি আপনাদের ডিমোটিভ করতেছি না। আপনারা চেষ্টা করতে পারেন। ঠিক আছে? আমি যেহেতু ওই ফিল্ডে কম কাজ করছি, নলেজ কম। সো ওই বিষয়ে আমি আসলে তেমন একটা আইডিয়া দিতে পারব না। আ বাট প্রাইভেট জবের কথা যদি বলি, কারণ আমরা সবাই তো আসলে গভর্নমেন্ট জবে চান্স পাবো না। যেমন দেখেন, আপনাদের এখান থেকে ঢাকা পলিটেকনিক থেকে পাশ করার পর কেউ কিন্তু আ বিএসসি করার জন্য ডুয়েটে যাবে। তার মধ্যে থেকে কেউ চান্স পাবে, কেউ চান্স পাবে না। যারা চান্স পাবে না, তাদের যদি হাই ইন্টারেস্ট থাকে, তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করে বিএসসি কমপ্লিট করবে। ঠিক আছে? সো ফোকাস সবসময় ঠিকঠাকভাবে থাকে না। অনেক সময় আ মানে বাস্তবতার সাথে আমরা হেরে যাই। তো যাই হোক, যেখান থেকে যাই করেন না কেন, আমি আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে আ কাউন্ট করতেছি যে আপনি যদি প্রাইভেটে যান, সেক্ষেত্রে আপনার স্যালারি, আমার যা বর্তমান এক্সপেরিয়েন্স এবং আমি যাদের সাথে যোগাযোগ করছি তাদের থেকে যা শুনছি, এটা ডিপেন্ড করে আপনার পারফরম্যান্সের উপর এবং যদি এক্সপেরিয়েন্স থাকে ভালো। তো আপনারা তো সবাই ফ্রেশার। সো ফ্রেশার হিসেবে ধরে নেন ১৫ থেকে ৩৫। ৩৫ আসলে খুবই রেয়ার। তবে আমি ধরে নিলাম ১৫ থেকে ৩৫ এটা স্টার্টিং স্যালারি হইতে পারে। তো যার স্যালারিটা ১৫,০০০, সে যদি মনে করে যে আমি পরের বছরই ২৫,০০০ এ চলে যাব, এইটা কিন্তু ওই কোম্পানির ক্ষেত্রে কঠিন। তাই না? প্রমোশন কি একবারে এত হয় নরমালি?
না স্যার, এবার এতটা হওয়া তো এতটা হয় না, ঠিক এতটা আছে? হয় না। কিন্তু আপনার যদি যে কোনো ফিল্ড হোক, স্কিল যদি ভালো থাকে, আপনি বললেন ঠিক আছে আমার স্যালারি এখানে হচ্ছে না, আমার বেটার অপরচুনিটি আছে, অন্যরা আমাকে ডাকতেছে। আপনি নিজে চলে যেতে পারবেন। আপনাকে হায়ার করে নিয়ে যাবে। আপনি ভাবতেছেন আজকে ১৫,০০০ টাকা, আপনি দেখবেন আপনার স্যালারি ৩৫,০০০ টাকা হয়ে যাচ্ছে ২ বছরের মধ্যে। ১৫ থেকে ৩৫। কিন্তু আপনি যদি একটা জায়গায় পড়ে থাকেন তাহলে এটা একটু কঠিন। ঠিক আছে? সো যাই হোক, আমি ধরে নিলাম আপনাদের স্যালারি ১৫ থেকে ৩৫। এর পাশাপাশি আপনি বাকি যে টাইমটা আছে যদি মনে করেন যে আমি ফ্রিল্যান্সিং এ কাজ করব। আপনাদের কোনো আইডিয়া আছে যে একটা ফ্রিল্যান্সিং কাজ মনে করেন ৩ দিনের মধ্যে করে ফেলছেন। সেই কাজটার আ ভ্যালু কত হতে পারে? যারা এক্সপার্ট কাজ করে। আপনিই তো পারবেন না। বাস এক্সপার্টরা যারা কাজগুলো হ্যান্ডেল করে, তাদের কাজগুলোর ৩ দিনে মনে করেন একটা কাজ হাতে নিছে, ৩ দিনের মধ্যে সলভ হয়ে গেছে। সে তো ফুল টাইম কাজ করে না। হয়তোবা ৩ ঘন্টা ৪ ঘন্টা কাজ করে। দেন ৩ দিনের মধ্যে কাজটা সলভ হয়ে গেছে। অ্যান্ড তার ওই কাজটার জন্য সে কত টাকা চার্জ করবে? এরকম কোনো আইডিয়া আছে আপনাদের? স্যার 10 থেকে 15। ১০ থেকে ১৫ এক্সাক্টলি। আপনারা বেশ ভালোই ধারণা রাখেন। ১০ থেকে ১৫,০০০ ৩ দিনে। বাকি যদি দিনগুলো কাজ নাও করে, তাহলেও তো তার একটা মানে আর্নিং হচ্ছে। সো এই কারণে আমরা বেশ ফ্রিল্যান্সার দেখতে পারি এই মার্কেট প্লেসে। বাট সবাই ভালো করতেছে না। ভালো করতেছে তারা যারা নিজেকে বাস্তবে এক্সপার্ট করতে পারছে। যারা বাস্তবে ওই মেকানিজমটা বোঝে, যারা প্রোডাক্টের কোয়ালিটিটাকে ভালো করার জন্য ফিল করতে পারে, তারাই ভালো করতেছে। সবাই করতে পারতেছে না। আপনি যদি মনে করেন যে আপনি কাজ শিখে সবকিছু করে ফেলবেন, তাহলে ভুল। ঠিক আছে? আবার আপনি যদি লেগে থাকেন এবং ফিল করতে পারেন, জিনিসটা ভালো কোয়ালিটি আউটপুট দিতে পারেন, দেখবেন যে আপনার খালি কাজ আসতেছে, আপনি আর্নিং করতেছেন। সো আমি এরকম দেখছি যেমন কিছুদিন আগে একজন সে গভর্নমেন্ট জব করে আ ওই যে সুগার মিল, সুগার মিলে আমাদের সাথে যোগাযোগ করতেছে যে আমি কাজ শিখতে চাচ্ছি। কেন কাজ শিখতে চাচ্ছেন? দেখেন আমি তো গভর্নমেন্ট জব করি কিন্তু আমার এখানে যখন সিজন থাকে তখন খুব চাপ থাকে। সিজন শেষ থাকলে আমাদের বসে থাকতে হয়। মেক্সিমাম টাইমই আমরা বসে থাকি। তো ভাবতেছি যে আমি পাশাপাশি ফ্রিল্যান্সিং করব। তার আইডিয়াটা কি খারাপ? কি বলেন আপনারা? না স্যার, দারুণ আইডিয়া। অবশ্যই না, দারুণ আইডিয়া। অনেক ভালো একদমই বুঝছেন। না, সে তো খুবই গভর্নমেন্ট জব ভালো। ভালো আইডিয়া। করতেছে। ঠিক আছে? ডিপিডিসি তারপর আ ডিপিডিসিতে আছে আমাদের একজন স্টুডেন্ট। তিনি তার প্রজেক্টে মানে তিনি ট্রেনার তো ওইখানে ট্রেনিং করায় থাকে। তো তার ওই 2D দিয়েই কাজ চালায়। তিনি ভাবতেছে যে আমার 3D মডেলিং করে আমি কাজকে এক্সপ্লেইন করব। আমার এটা বেটার হবে। তিনি এইজন্য আমাদের কাছে কাজ শিখতেছে। আরেকটা ক্লায়েন্ট আছে যে চায়না থেকে আমাদেরকে কল দিছে যে আমার আসলে একটা প্রজেক্ট দরকার। আমাদের ইউনিভার্সিটির রিসার্চের কাজে এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু আমার এখন 3D প্রিন্ট করা পসিবল হচ্ছে না ডিজাইনটার কারণে। সো আমাদের পক্ষে এখন ডিজাইন করা সম্ভব না। আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন। ঠিক আছে? তো রিসার্চের কাজেও এরকম যারা কাজ করে তারা আমাদেরকে নক দেয়। আমরা তাদের কাজ করে দেই। তারা আমাদেরকে পে করে। এখন তোমার ভাত বুঝছেন? ভাত খাওয়ার মনে হচ্ছে। আচ্ছা আপনাদের নয়েজ আসতেছে যদি একটু মিউট রাখেন। কেউ কথা বললে আনমিউট করে কথা বলবেন, কোনো সমস্যা নাই। বাট কথা না বললে মিউট রেখেন। যেটা বলতেছিলাম, তারা এরকমভাবে আমাদেরকে নক দেয়, আমাদের কাছ থেকে কাজ করে নেয়। শুরুর দিকে বেশি হাই লেভেলের কাজ থাকে না। দেখা গেছে ৩,০০০, ৫,০০০, ৭,০০০, ১০,০০০ এরকম লেভেলেরই কাজ আসে। যখন আপনি প্রো লেভেলে হয়ে যাবেন, তখন কাজ করে দেওয়ার মতো সময় থাকবে না। তখন দেখবেন আপনার কাছে ২০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকার কাজ আসতেছে। কিন্তু ওই সময় আপনি একা সামাল দিতে পারতেছেন না। তো এই কারণে আমরা দেখি যারা ডিজাইনার তারা আবার টিম ওয়ার্ক কাজ করে। যে আমার কাজটা আপনি করে দেন, আমি যে টাকাটা নিবো তার থেকে আপনাকে এই টাকাটা দিব, আপনি করে দেন। তখন সে করে দিচ্ছে, আপনি কিন্তু কোনো কাজ করতেছেন না, তবুও আপনার আর্নিং হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে মানুষ এখন সচেতনভাবে কাজ করতেছে। শুধুমাত্র একটা ফিল্ড নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনি অনেক পিছায় থাকবেন বর্তমান যুগের সাথে। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে কি যে ডেভেলপমেন্টের বিষয়। ডিজাইনাররা যেহেতু ডিজাইন করে, সো সবকিছু তার খুঁটিনাটি জানা থাকে। মানে সবকিছু টাচ করে সে। সে তার ফিলিংসটা এমন লেভেলে চলে যায় লাইক ডক্টর আর পেশেন্টের মতো।
একটা পেশেন্ট, একটা মানুষ তার ভিতরে কি হচ্ছে না হচ্ছে ডক্টর কিন্তু ফিল করে ফেলে। তার ২-৪ টা কথা শুনে, ২-৪ টা মানে রোগের সিম্পটম শুনেই বুঝতে পারে যে তার এখন এই অনুভূতি হচ্ছে। এবার ডাক্তার যে প্রশ্ন করতেছে, রোগী বলে, "হ্যাঁ, আমার তো এরকম হয়।" ডাক্তার যেই প্রশ্ন বলে, রোগী সেই অ্যান্সার দেয় ওইভাবে। তাই না? ডাক্তার আগে থেকে জানে কোথা থেকে। কারণ ওই রোগটা হলে তার এই সমস্যাগুলো হয় আর রোগী সেই অ্যান্সারগুলো দিচ্ছে। তার মানে কি ডক্টর ফিল করতেছে। সেম ভাবে একটা ডিজাইনার কোনো একটা প্রবলেমকে ফিল করতে পারে এবং সে বেশ কিছু আইডিয়া জেনারেট করতে পারে যে আমরা এই প্রবলেমটাকে এইভাবে সলভ করতে পারি। এবং শুধু আইডিয়া জেনারেট করে না, সে মানে সফটওয়্যারের মাধ্যমে সেই আইডিয়াটাকে ডিজাইন করে প্রেজেন্ট করে দেয় 3D তে। ওকে? আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিই। এতক্ষণ ধরে শুধু কথাই বলে যাচ্ছি, কিছুই দেখাচ্ছি না। আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে আমার কিছু ২-১ টা স্লাইড দেখাই। আচ্ছা, আমার পরিচয় অলরেডি সাবির সাহেব দিয়েছেন। তারপর আমি একটু সংক্ষেপে বলি। আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সলিডওয়ার্কস ক্যাড ডিজাইন এক্সপার্ট, সলিডওয়ার্কস চ্যাম্পিয়ন, ফাউন্ডার অফ ডিএফএল ক্যাড কেয়ার। আপনারা কি ডিএফএল ক্যাড কেয়ার নাম শুনেছেন আগে পরে কখনো? ফাউন্ডার আমি এবং লিড ইনস্ট্রাক্টর। আমাদের টিমে কয়েকজন আছে কাজ করতেছে। তার মধ্যে সাবির সাহেব একজন। আচ্ছা, বর্তমান প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আর&ডিতে ভেঞ্চুরা লেদারওয়্যার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড, যেটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, সৈয়দপুরে আছে। ওই কোম্পানিতেও কাজ করতেছি আমি। সো ২ জায়গায় কাজ করতেছি এবং ফ্রিল্যান্সিং করি। আর এখানে আমার কিছু বেসিক ডিটেইলস দেওয়া আছে এবং স্কিল কী, কী বিষয়ে কাজ করি, কোন, কোন ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে, হালকা কিছু দেওয়া আছে। সেগুলো আমি এক্সপ্লেইন না করি, জাস্ট একটু বলি। এটা হচ্ছে সলিডওয়ার্কসের উপরে সর্বোচ্চ সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা হয়তোবা আপনারা আজকে ১২টার পরে একটা দেখতে পারবেন যদি আমার স্টুডেন্ট পাস করে। আমাদের একজন স্টুডেন্ট আজকে এক্সামে বসছে। সো তিনি যদি পাস করে তারও এরকম একটা সার্টিফিকেট থাকবে। দেন সলিডওয়ার্কস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডিএফএল ক্যাট কেয়ারের লোগো। এইটা হচ্ছে আমাদের মানে আমার সার্টিফিকেট, যেটা হচ্ছে সলিডওয়ার্কসের উপরে সর্বোচ্চ সার্টিফিকেট। আপনারা সলিডওয়ার্কস সফটওয়্যার সম্পর্কে সবাই কি অবগত আছেন? জি স্যার। ওকে, তো সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করে আশা করি টুকটাক ধারণা আছে, আরও কিছু ধারণা পাবেন। এই যে এটা কি জিনিস আশা করি ফিল করতে পারতেছেন। এটা একটা বেসিক মোল্ড, রিয়াল মোল্ড না, জাস্ট এটা আসলে স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে রাখা হয়েছে। তো একটা মোল্ডের অনেকগুলো পার্টস থাকে, তার মধ্যে মেইন পার্ট কোনটা নাম বলেন তো? মেইন ২টা পার্টের কথা বলেন, সবগুলো বলার দরকার নাই। যেটার উপরে ডিজাইন ডিপেন্ড করে, জানা আছে কারো? ডাইস। সুন্দর বলছেন, ডাইস। বাট আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা কি বলি? মানে আমরা যেহেতু ডিপ্লোমা পড়ছি, তারপরে তো ছিল, তাই না? মোল্ড ছিল না? কোর ক্যাভিটি, তাই না? এটা হচ্ছে আমাদের কোর পার্ট আর এই পাশটা হচ্ছে ক্যাভিটি পার্ট। কোর অ্যান্ড ক্যাভিটি, এই কোর অ্যান্ড ক্যাভিটি মূলত আমাদের প্রোডাক্টের শেপটাকে ডিপেন্ড করে। তো এইটাকে আসলে এখানে অ্যানিমেশন দেখানো যাচ্ছে না, এখানে জাস্ট পিকচার আকারে দেখেন আজকে। এটা দেখলে তো এটা একটা ফরক্লিফট। ফরক্লিফটটা পুরোপুরি ডিজাইন করা হয়েছে। সো ডিজাইনার কিন্তু জানে যে এখানে কি, কি কম্পোনেন্ট ইউজ হয়েছে। রিয়াল প্রজেক্টে আরও অনেক বেশি থাকে। এটা জাস্ট তার ডিজাইন প্র্যাকটিস পারপাসে করছেন। সো যতটুকু আছে ততটুকু আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি। ওকে, এই প্রোডাক্টটা দেখে আমরা আশা করি সবাই চিনতে পারতেছি যে এটা কি প্রোডাক্ট, তাই না? ফ্রেশের বোতল। বাট হয়তোবা যে ফার্স্ট দেখতেছেন তার কাছে মনে হবে যে এটা একটা রিয়াল প্রোডাক্ট। বাট বাস্তবে এটা একটা সলিডওয়ার্কস ডিজাইন সফটওয়্যার দিয়ে ডিজাইন করে রেন্ডারিং করা, যাতে রিয়ালিস্টিক মনে হয়। তো এইভাবে আমরা প্রজেক্টের কাজ করি। যে প্রজেক্টটা মনে করেন আইডিয়া আসছে, ওই আইডিয়াকে একদম রিয়াল প্রোডাক্ট তৈরি করলে কেমন দেখা যাবে সেইটার একটা ফিল নিয়ে আসা। অ্যান্ড যদি চান আপনি মেশিনিং কাজ করতে পারেন,
3D প্রিন্টিং তো আছেই, পাশাপাশি সিএনসি মেশিনিং আছে। আপনি এই ফাইলটাকে সিএনসিতে কনভার্ট করতে পারবেন, সিএনসি প্রোগ্রামে কনভার্ট করতে পারবেন। ওই প্রোগ্রামটা কিন্তু টাইপ করা প্রোগ্রাম না, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়াররা যারা টাইপ করে প্রোগ্রাম লেখে, আমাদের এই প্রোগ্রামটা টাইপ করার মতো না। আর সফটওয়্যার থাকবে, সফটওয়্যারের মধ্যে আমরা জাস্ট ফাইলটাকে ইম্পোর্ট করে দেই, ইম্পোর্ট করে তার উপর কিছু প্রসেস থাকে, ওগুলো অ্যাপ্লাই করে আমরা রান করি। রান করলে সফটওয়্যার তার মতো করে লেয়ার বাই লেয়ার পাথ ক্রিয়েট করে, কোন জায়গা দিয়ে কোন টুলসটা কত স্পিডে কত রোটেশনে যাবে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো ওই কোডের মাধ্যমে সফটওয়্যার তাকে নোট মানে রেডি করে দেয়। ওই প্রোগ্রামটা যখন অপারেটরের কাছে দেই, অপারেটর তখন তিনি তার মেশিনিং যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের সাপেক্ষে মেশিনটাকে অপারেট করে থাকে। অপারেট করাটা অনেক কঠিন কাজ না, তিনি যেহেতু রেগুলার করে তার কাছে এটা একদম নর্মাল বিষয়। তো সিএনসি মেশিন সম্পর্কে আশা করি আপনাদের সবারই আইডিয়া আছে। ওইভাবে আমাদের প্রোডাক্ট কিন্তু বর্তমান মার্কেটে আসতেছে। এইটা একটা বেসিন জাস্ট শিট মেটালের মাধ্যমে তৈরি করা। এটা একটা জাস্ট ফ্রিল্যান্সিং প্রজেক্ট ছিল। সো দেখে আইডিয়া পাচ্ছেন যে এটা আসলে ডিজাইনটা কেন করা হয়েছে। হয়তোবা এরকম একটা মডেল তারা লঞ্চ করবে, যার কারণে তারা দেখা গেছে একটা রাফ স্কেচ দিছে, সেই রাফ স্কেচ থেকে এরকম রিয়াল প্রজেক্ট তৈরি করা যায়। ভাবতে পারেন যে এটা মনে হয় ক্যামেরা দিয়ে তোলা একটা রিয়াল ছবি, বাস্তবে এটা কিন্তু রিয়াল ছবি না। এখানে দেখেন ইন্টেরিয়র ডিজাইনের প্ল্যান, তারপর এখানে দেখতেছেন ভার্নিয়ার স্কেল। তো এইগুলো আসলে মার্কেটে আছে। ঠিক আছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি এই সফটওয়্যারটাকে কাজে লাগাইতে পারেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং কীরকম, যে আপনার এক্স্যাক্ট যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে আপনার অ্যানালাইসিস করে সেই প্রোডাক্টটাকে যদি আপনি সফটওয়্যারে ডিজাইন করেন, এবং এইটা যা আছে হুবহু আপনি তাই তৈরি করবেন না, হয়তোবা আপনি এটাকে একটু ডেভেলপভাবে চিন্তা করতেছেন, এটা আরও কিছু মডিফিকেশন নিয়ে আসা যায়, ইমপ্রুভমেন্ট নিয়ে আসা যায়। তো সেটা আপনি প্ল্যানিং করতেছেন, করার পর আপনি কম্পিউটারে যা ডিজাইন করছেন সেই ডিজাইন মোতাবেক আপনি প্রোডাক্ট তৈরি করতেছেন। তাহলে কি নতুন ফিচার্স অ্যাড হচ্ছে, বা রেয়ার যে প্রোডাক্ট যেগুলো আসলে আমাদের কিনে আনা সম্ভব না বাইরের দেশ থেকে, সেটা আমি আমার বাংলাদেশে ফ্যাক্টরিতে মানে প্রোডাকশন করতে পারতেছি। কি সবাই একমত নাকি ভিন্ন কোনো মত আছে? জি স্যার। একমত। ওকে, একমত, একদম একদম এই যে একমত। দেখেন, এই যে এটা দেখে বুঝতেছেন এটা কিন্তু রিয়াল কোনো বন্দুক না, তাই না? গান না, রিয়াল কোনো গান না। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হয়তোবা আমাদের যে বাচ্চারা থাকে তারা যে খেলাধুলা করে সেইটার একটা মডেল, ঠিক না? তো আমাদের ডিজাইনাররা কি করছে এখানে? এখানে মূলত একটা 3D পিকচার ছিল, যেটা একটা রিয়াল বন্দুকের। দেখা গেছে সেই পিকচারকে ফলো করে 3D মডেল তৈরি করছে। সো 3D মডেলটা তৈরি করার পর একটা ফিল আসতেছে যে না, এইটা আমরা যদি বাজারে মার্কেটে সেল করি তাহলে বেশ ভালোই সেল হবে। তো সেল করার আগে প্রোডাক্ট তো তৈরি করতে হবে। প্রোডাক্ট তৈরি করার আগে আপনি চিন্তা করবেন যে আসলে আমি এই প্রোডাক্টটা তৈরি করব, এটাতে কি পরিমাণ ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, আমি প্রফিট করতে পারবো কি না। আপনি যদি প্রফিট করতে না পারেন, প্রোডাকশন পুরো লস, আপনি বড় ধরনের একটা ক্ষতি বা হুমকির সম্মুখীন হতে পারেন। সো এই জন্য আমরা সফটওয়্যারে ডিজাইন করার পর সেটাকে অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করে আগে থেকে এটা ধারণা নিতে পারি যে এই প্রোডাক্টটা তৈরি করতে আমার দেখা গেছে ৳১০ খরচ হচ্ছে, আমি এটাকে ৳৩০০ সেল করব। তাহলে বাকি টাকার মধ্যে আরও কিছু খরচ আছে, মার্কেটিং কস্ট আছে, হ্যান্ডেলিং আছে, আ বিভিন্ন দিকে আমাদের ম্যান পাওয়ারের খরচ আছে, ম্যানুফ্যাকচারিং এর বিভিন্ন সাইডে খরচ আছে। সব খরচ চিন্তা ভাবনা করে দেখতেছেন আপনার প্রফিট থাকতেছে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের। তখন আপনি ডিসিশন নেবেন যে না, ওকে, আমরা ডিজাইনটা সুন্দর আছে এবং প্ল্যানিংটাও ভালো, এটা মার্কেটে সেল হবে। ওকে, আমরা এখন ম্যানুফ্যাকচারিং এ যেতে পারি। ম্যানুফ্যাকচারিং করার আগে ইঞ্জিনিয়ারিং বেশ কিছু টেস্ট আছে। সো সেই টেস্টগুলো আপনি যদি করে মার্কেটে নামেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি অ্যানালিসিস ছাড়া আপনি মার্কেটে নামেন, দেখবেন যে সেল হচ্ছে না। আপনি কাজ করছেন, আপনার প্রোডাক্ট আপনার ঘরে বসে আছে, কিন্তু কেউ কিনতেছে না। ঠিক না? সো এই কাজগুলো আমরা ইঞ্জিনিয়ার যারা আছি তারা কিন্তু করতে পারি। তারপর
এক্সাম্পল হিসেবে দিছি আরকি যে এইটা যদিও আমাদের 100% মেকানিক্যালের আওতায় না, তারপরেও আমরা প্ল্যানিং করতে পারি যে এ আমি একটা ছোটখাটো বাড়ি তৈরি করব। তো সেই বাড়ির নকশাটা কি, কি হতে পারে? দেখা গেছে আপনি যদি এটা একটা মিস্ত্রিকে দেন, যদি মনে হয় একতলা দোতলা বিল্ডিং, সেক্ষেত্রে আপনার আইডিয়াটা আপনার মতো করে ডিজাইন করলেন, মিস্ত্রিকে ধরায় দিলেন, তাহলে কিন্তু এখানে ইঞ্জিনিয়ার লাগবে না। ওকে? আর যদি আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ থাকে, এপ্লাই করলেন, হয়ে গেল। যেমন এই প্রজেক্টটা আসলে রিয়ালি আমার নিজেদেরই, আমাদের রিলেটিভসের। সো তাদের আসলে ছাদের উপরে কি ধরনের সেটআপ হবে, সেই সেটআপটা এখানে যেরকম দেখতেছেন, এখানে কি সেরকম আছে? স্যার। এখানে কিন্তু না চেঞ্জ আছে। স্যার। চেঞ্জ আছে। তো একটা উপরে আছে, একটা নিচে আছে। আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে হাইড্রোলিক প্রেশার ডিফারেন্স করার জন্যই তো একটু হাইটে দেওয়া। নাহলে ২ টা ট্যাঙ্কিই তো আপনার ছাদের উপরে ছিল। পানি কিন্তু যেত। কিন্তু এটা থেকে এটার প্রেশার ডিফারেন্স করার কারণ হচ্ছে এখানে ফিল্টার আছে। সো ফিল্টারের ভিতর দিয়ে পানি যাবে। ঠিক না? আবার আরো একটা বিষয় আছে যে এটা যত উপরে দেবেন তত হাইড্রোলিক প্রেশারটা বেশি আসবে। আ মানে পানিটা একটু দ্রুত পড়বে, ফোর্সে পড়বে। ঠিক না? এটাই হচ্ছে মেইন কারণ। তো সেটাকে আসলে অপটিমাইজ করা হচ্ছে। যে কোন স্তরে দিলে আমার মানে এটা স্থাপন করতে কস্টটাও ঠিকঠাক থাকবে এবং আমি আউটপুটটাও ভালো পাবো। এটা জাস্ট এনালাইসিস করা। দেন এই এনালাইসিস যখন সাকসেস হয়, আমরা এইভাবেই আমাদের সেটআপটা দিয়েছিলাম। ওকে? সো আপনার বিল্ডিং ডিজাইন করা লাগবে না। মেকানিক্যাল ডিজাইনাররা বিল্ডিং ডিজাইন করে না। এনিথিং যেকোনো কিছু আপনি সফটওয়্যারের মধ্যে ডিজাইন করতে পারেন, যদি আপনার সফটওয়্যারটাকে ইউজ করার মতো অ্যাবিলিটি থাকে। সফটওয়্যারের মধ্যে অনেক টুলস আছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সব টুলস জানি? বলতে পারবেন? না স্যার। এটা কারো পক্ষে সম্ভব না। ইভেন আমি আজ ৫ বছর ধরে কাজ করি। আমি নিজেও কনফিডেন্টলি বলতে পারি না যে আমি সব টুলসের উপরে এক্সপার্ট। ওকে? যারা যে টুলস নিয়ে কাজ করবে সে ততটুকুই জানবে। এখন টুলসের উপর যদি আপনার ডিপ নলেজ থাকে তাহলে ডিসিশন নিতে পারবেন। প্রিমিয়াম কোয়ালিটি এনশিওর করার জন্য কোনটা বেস্ট, কোনটা ডিজাইনটাকে সহজভাবে তৈরি করতেছে, কোনটা আ মানে ডিজাইনটা সহজ থাকবে, সিম্পল থাকবে এবং ম্যানুফ্যাকচারিং করা যাবে। ঠিক আছে? আপনি এমন একটা মেশিন ডিজাইন করছেন, যেই মেশিনটা ডিজাইন করার পর পার্টগুলো তো আলাদা, আলাদা তৈরি করা যায়। তৈরি করার পর সেটাকে অ্যাসেম্বল করা যায় না। তাহলে সেটা কি হইল? চিন্তা করে দেখেন তো। একটা প্রসেস ডেভেলপ করছেন। আমি জাস্ট স্যার, এক্সাম্পল হিসেবে জি, জি। স্যার একটা প্রশ্ন ছিল। স্যার আমরা তো অবশ্যই কোনো একটা পার্টস ডিজাইন করব, হুম। ডিজাইন করব। এখন আমরা পার্টসটা ডিজাইন করার পরে কি টাচ করতে কি করতে না? অবশ্যই, অবশ্যই। আমরা পার্টসটা ডিজাইন করার পর আপনার প্রোগ্রামিং করা শিখতে হবে। প্রোগ্রামিং করা শিখলে আপনি যখন প্রোগ্রাম জেনারেট করে দিবেন, সিএনসি অপারেটর আপনাকে ডিরেক্ট প্রোডাক্ট দিয়ে দেবে। ঠিক আছে? কথা বলতেছিলেন কে? মুরাদ সাহেব? জি স্যার। হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করছেন ঠিক আছে কি? জি স্যার, বুঝতে পারছি। আপনি যেটা ডিজাইন করবেন সেটা যেই টুল পাথটা আছে মানে আপনার যে বিট যেটা আসলে মূলত কাটিং টুল, ওই কাটিং টুলটা যদি ঠিকঠাকভাবে যাওয়ার মতো পজিশন থাকে তাহলে আপনাকে যে সিএনসি মেশিন আছে সেটা করে দিবে। এখন দেখা যাচ্ছে আপনি জাহাজ তৈরি করতেছেন সিএনসি মেশিন দিয়ে। এটা কি মানে একসাথে সম্ভব? পুরো একটা জাহাজ একবারে হবে? যেভাবে 3D না প্রিন্টার স্যার। কাজ না করে? স্যার, সম্ভব না। সো এত এটা বড় কাজ এটা তো একসাথে যদি সম্ভব মনে না। করেন যে তাদের কন্ট্রোলের মধ্যে থাকে, যেখানে ড্রিল বিট পৌঁছাবে, সেটা যদি মনে করেন যে ঠিকঠাক আপনার কমান্ড থাকে, তাহলে পসিবল। আর যদি আপনি এমন, এমন ইনস্ট্রাকশন দিছেন, এই যে মাত্রই বলতেছিলাম, আপনি দেখা গেছে মেশিন পার্টস গুলো তৈরি করছেন, কিন্তু কোনটার আগে অ্যাসেম্বল করতে হবে, কোনটা পরে অ্যাসেম্বল করতে হবে, এই প্রসেস আপনার রেডি না। তাহলে দেখবেন ওইটাকে রেডি করতে পারতেছেন না। ঠিক আছে? এই ইঞ্জিনটা যারা মেক করছে, তারা তো অবশ্যই পুরো ইঞ্জিনটাকে খুলতে পারে। প্রত্যেকটা পার্টস খোলার একটা প্রসেস আছে। সবগুলো কিন্তু একবারে খোলা যায় না। আবার একসাথেও মানে ইনস্টল করা যায় না। ঠিক না? সো এই স্টেপ এই স্টেপগুলা আপনি অ্যাসেম্বলি সেকশনে যেয়ে এনালাইসিস করতে পারেন। মোশন স্টাডি করে দেখতে পারেন যে এক্সাক্টলি আমাদের এটা
কেমন কাজ করতেছে, ঠিক আছে? কিভাবে হবে? সেই পুরো প্রসেসটা অ্যানালিসিস আগে থেকে সফটওয়্যারে করা পসিবল। বুঝতে পারছেন? আর যেটা বললেন ওটা তো পসিবল আমি বলেই দিলাম। আপনি একটা পার্টস তৈরি করছেন, সেই পার্টসটাকে আপনি সিএনসি মানে ক্যামিং করার জন্য ক্যামিং সফটওয়্যার থাকে, যেমন জেডি প্রিন্ট সফটওয়্যার ইউজ করে থাকে যারা কাঠের যে নকশা আছে না, ওইগুলা তৈরি করার জন্য। মাস্টার ক্যাম ইউজ করে থাকে বিশেষ করে মেটালিক প্রোডাক্ট মানে করার জন্য, কাজ করার জন্য। একেকজন একেক সফটওয়্যার ইউজ করে। সলিড ক্যাম আছে। সো আমিও নিজেও যে সব কাজ পারি তা না। যেমন মাস্টার ক্যামের কাজ শিখবো বলে এখন পর্যন্ত শেখার সুযোগ হয়ে ওঠে নাই। ঠিক আছে? বাট আমার স্টুডেন্ট আছে, সে মাস্টার ক্যামে কাজ করতেছে। সে বলতেছে যে, "স্যার আমি তো মাস্টার ক্যামের কাজ পারি। আমার সলিডওয়ার্কসটা দরকার।" সে আমাদের কোর্স করতেছে। ঠিক আছে? সো আ এগুলো শিখার শেষ নাই। অনেক কিছু আছে। আ আমি মনে করি কি যে আপনি যখন যে ফিল্ডে যাবেন, সেই ফিল্ডে কাজ করতে অনেক কিছু শিখতে পারবেন। যে জিনিসগুলো আসলে আগে থেকে শিখা সম্ভব হয় না। কিন্তু কাজ কর্মক্ষেত্রে চান্স পাওয়ার জন্য কিছু স্কিল আগে থেকে থাকার দরকার। আপনি সেগুলো অর্জন করতে পারেন। যেমন বিটাকে যেতে পারেন। বিটাকে আমি যা শুনছি মোটামুটি লেভেলের আ ট্রেনিং করানো হয় ক্যামিং এর উপরে। আমি জানি না কতটা ডিপলি কাজ শিখায়। তবে ওখানে ট্রেনিং করানো হয়। আপনি যদি চান ওইখান থেকে শিখতে পারেন। আর ডিজাইন শেখার জন্য ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট যারা আছে, যেমন আমরাও আছি, এরকম যারা আছে তাদের কাছ থেকে আপনি কাজ শিখে নিতে পারেন। ওকে? দেন আর কি আছে? আ এটা একটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট দেখে একদম সিম্পল মনে হচ্ছে। বাট যারা SolidWorks টা ভালো পারেন তাদের কাছে এটা একেবারে সিম্পল না। একটু খেয়াল করে দেখেন। যারা SolidWorks টা মোটামুটি পারেন তার কাছে এই ডিজাইনটা একদম সিম্পল মনে হবে। কিন্তু যারা ভালো পারেন তাদের কাছে এটা একটু কঠিন মনে হবে। কারণ এইখানে যে কাজটা আছে এই শেপটা একটু ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন? এবং এটার মেকানিজমটাও একটু অদ্ভুত টাইপের। আ মানে এখানে মূলত কি হয় খাবার রাখা হবে। উপর থেকে প্রেস করলে নিচে দিয়ে খাবারটা ইনহেলার যেভাবে অক্সিজেন বের করে সেম ভাবে এখান থেকে আপনার আ খাবারটা বের হবে। যেমন বাদাম চিন্তা করেন। এই ফ্রিল্যান্সারটা আমাদেরকে টাস্কটা এরকম দিছিল যে আমাদের জার্মানে আ এখানে যারা হেভি গেমিং ইউজার বা হেভি পিসি ইউজার তাদের আসলে ওই খাওয়ার সময় থাকে না। খাইতে মন চাচ্ছে, এখন সে হাত দিয়ে খাবে, পরে যেয়ে আবার হাত ধুইতে যাবে। এই সময়টা তার নাই। বিশেষ করে গেমার যারা তাদের সময় থাকেই না। তারা প্রচুর বিজি, তাই না? সো তাদের কথা চিন্তা করে তারা মার্কেট এনালাইসিস করে এই প্রোডাক্টটাকে চুজ করছে। ইভেন এরকম প্রোডাক্ট তাদের মার্কেটে অলরেডি আছে। কিন্তু তারা চাচ্ছে যে ওই প্রোডাক্টের মতো আমরা তৈরি করব কিন্তু প্রোডাক্টের ডিজাইনটা চেঞ্জ হবে এবং সেই ডিজাইনের মধ্যে কিছু প্রবলেম আছে সেই প্রবলেমটাকে একটু ডেভেলপ করতে হবে। যেমন এর ভিতরে বাতাস যখন ঢুকে যায় তখন খাবারটা বেশিক্ষণ মানে ভালো থাকে না। সো এয়ার প্রুফ করা যায় কিনা এরকম কিছু টাস্ক ছিল, ইঞ্জিনিয়ারিং টাস্ক। সো এই কাজগুলো আমরা করছিলাম আরকি। তাই জন্য আরকি আপনাদেরকে দেখানো। আহ এইটা একদম মানে নরমাল বিষয়। YouTube দেখে ডিজাইন করা। ঠিক আছে? সো আপনিও YouTube দেখে ডিজাইন করতে পারেন হয়তোবা। কিন্তু এইখানে ফ্রিল্যান্সারের যে কাজটা ছিল সেটা ছিল আ এই যে পার্টটা, এই পার্টটা বিপরীত দিকে কাজ করবে। এটা যেমন ধাক্কা দিলে এই পার্টটা ক্লোজ হয়ে আসে অ্যান্ড উপরের দিকে মুভ করে। আ তার প্ল্যানিং ছিল হচ্ছে এই জিনিসটা রিভার্স হবে। যেভাবে আমাদের বাংলাদেশে বুলডোজার কাজ করে। ঠিক আছে? এটা বুলডোজারের সিস্টেমে তৈরি করতে হবে এবং এই পার্টটা অনেক হেভি হবে। আ এটা অনেক উঁচু হবে। এরকম কিছু কাজ ছিল। পরে আমরা তাকে কাজটা রিজেক্ট করে দেই। কারণ তার যেই পরিমাণ টাস্ক দিচ্ছিল, সেই পরিমাণ টাস্ক কমপ্লিট করতে গেলে তার বিল যা আসবে এবং আমাদের যে সময় যাবে, তা আসলে মেজারেবল না। যার কারণে আমরা নিজে থেকেই তার প্রজেক্টটা রিজেক্ট করে দেই। বাট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আরকি এটা রাখা। এরপরে এখানে আছে কিছু ফ্রিল্যান্সিং প্রজেক্ট যেমন AutoCAD, ইলেকট্রিক্যাল লেআউট এগুলো খুবই সিম্পল কাজ। সো AutoCAD যদি আপনার জানা থাকে তাহলে তো আরো ভালো। অ্যান্ড আমরা পলিটেকনিকে আশা করি এই ধরনের ড্রইং করছি, তাই না? সবাই? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন।
ইউটিউব দেখে ডিজাইন শেখা কতটা কার্যকারী হবে ইউটিউব দেখে ডিজাইন একটু শিখতে বললে। পারেন, বাট এটা আসলে ডিপেন্ড করতেছে আপনার সময়ের উপর, ডেডিকেশনের উপরে। এই পথে আমরা সবাই হাঁটি। আমাদের কাছে যারা কোর্স করে তারাও কিন্তু ইউটিউব দেখতে হয়। আমরাও ইউটিউবের ভিডিওগুলো এক্সাম্পল হিসেবে অনেক সময় তাদেরকে বলি, সাজেস্ট করি, দেখেন। তো ইউটিউব আসলে এমন একটা বিষয় যা যদি কেউ বলে যে এটা খারাপ, তাহলে আমি তার সাথে নাই। ঠিক আছে? ইউটিউব থেকে শিখতেই হবে। তবে কি ইউটিউবে একটা সমস্যা, ওই একটা ট্রেনিং ইনস্টিটিউট বা কোর্সে যেটা হয়, ওইখানে প্রপারলি ওরকম থাকে না। যেমন ইনস্ট্রাকশন, প্রপার ইনস্ট্রাকশন থাকে না। যেমন আমরা আজকে আপনাদের সাথে একটা সেমিনার করতেছি। এখানে কোনো না কোনো একটা দিক নির্দেশনামূলক তথ্য আপনাদের কাছে তুলে ধরতেছি। তাই না? আবার আপনারা প্রশ্ন করতেছেন, আপনাদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে। সেগুলো প্রশ্ন করতেছেন। আমি চেষ্টা করতেছি আমার দিক থেকে আপনাদেরকে কিছু ফিডব্যাক দেওয়ার। এটা আসলে ইউটিউবে হয় না। এই কারণে ইউটিউবে আপনি যখন যাবেন, তখন কয়েকটা প্রবলেম ফেস করতে পারেন। যেমন আপনার ভার্সন দেখা গেছে ২০১৬, ইউটিউবের ভার্সন ২০২৩। তো তখন ইউটিউবার যে ভিডিও দেখা মানে কাজ করতেছে, আপনি ইন্টারফেসের সাথে মিলাতে পারতেছেন না। আজকে আপনি লেটেস্ট অবস্থায় আছেন, আপনার কাছে ২০২৪-২৫ থাকতে পারে সফটওয়্যার। ২০২৪ অথবা ২০২৫। কিন্তু ইউটিউবার যখন ভিডিওটা বানাইছিল তখন ২০১৩ সাল। তখন ওই টুলসটার বেসিকটা যদি না জানা থাকে, দেখা গেছে তিনি যেভাবে এপ্লাই করতেছে, আপনি হয়তোবা সেভাবে চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না। এই সমস্যাগুলোর কারণে হয়তোবা রিস্ক হতে পারে। ডিরেক্টলি উইদাউট ইন্সট্রাক্টর বা উইদাউট গাইডলাইন বা বড় ভাই বা স্যার বলেন, যদি না থাকে, তার জন্য খুব চ্যালেঞ্জিং হয়। সে শিখতে পারবে, কিন্তু আমি যে প্রোডাক্টগুলো দেখাইছি, এই প্রোডাক্টগুলো তৈরি করতে গেলে যে পরিমাণ নলেজ দরকার, সেই নলেজটা অর্জন করতে অনেক সময় লেগে যায়। হয়তোবা ৩ বছর, ৫ বছর, কারো ১০ বছর পরেও হয় না। বুঝছেন? তবে শিখা যায় না, এই কথাটা যে বলবে একদম 100% ভুল। কথা বুঝছেন? কারণ স্যার শেখা যায় কিন্তু আমাদের অনেক কষ্ট চ্যানেলেও হয়। আমাদের চ্যানেলেও অনেক ভিডিও আছে, আপনি একা, একা দেখে, দেখে শিখতে পারেন। ওগুলো আমরা ফ্রি করে রাখছি। এটা ডিরেক্ট ক্লাসই। ঠিক আছে? আপনি DFL ক্যাট কেয়ার এটা লিখে যখন ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন আমাদের সব ভিডিও তো পাবলিক করা থাকে না। যেহেতু পেইড কোর্স, সো বেশ কিছু ক্লাস দেখবেন ওইখানে দেওয়া আছে। আপনি ওইখান থেকে দেখলে আইডিয়া পাবেন যে ইউটিউব দেখে শেখা যায়। কিন্তু সমস্যা এক জায়গা, যে সব ভিডিও আপনাকে ঠিকমতো দিবে না। সিকোয়েন্স অনুযায়ী থাকবে না। এখন কোন সময় কি প্র্যাকটিসটা করার দরকার, এটা ইনস্ট্রাকশন থাকে না। যার কারণে সময়টা অনেক বেশি লাগে। জার্নিটা অনেকটা রিস্কের মধ্যে চলে যায়। এটা ছাড়া আর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। বুঝতে পারছেন? স্যার পেইড কোর্স ছাড়া যেমন বাংলাদেশে আছে হচ্ছে বিকেটিটিসি, হুম, হুম। বিটাক, এগুলো তো করলে কেমন হয়? এগুলো থেকে আপনি একটা আইডিয়া পাবেন সফটওয়্যারটাকে কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে? কিন্তু প্রফেশনাল মার্কেট প্লেসে কাজ করার জন্য যতগুলো নলেজ দরকার, সেটা আমি জানি না ওনারা কতটা কাভার করতে পারে। কারণ আমি নিজেও ফিজিক্যালি ওনাদের কাছে ভিজিট করি নাই। বুঝছেন? সো ওনাদের একটা টাইম টার্গেট থাকে ৩ মাস বা ৬ মাস, তাই না? তো এই টার্গেটের মধ্যে কতটুকু কাভার করবে, এইটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। দ্বিতীয়ত, যে কাজ শিখাচ্ছে আ তার এক্সপেরিয়েন্স লেভেলটা কোথায়? সে কতটুকু জানে কাজ শেখানোর জন্য? সেটা একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে। যেমন আমি বলব, আপনি যদি কোনো সার্টিফাইড এর কাছ থেকে কাজ শেখেন, তাহলে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড বেশ কিছু নলেজ আপনি পাবেন। যেটা কিনা নরমালি আপনার স্যারের কাছ থেকে যে কাজ শিখছে, সে আপনাকে কাজ শিখাচ্ছে, তার থেকে বেশি পাবেন। আমার কথা কি বুঝছেন? আমি একটু জি স্যার। ভেঙে বলি, আরেকটু ভেঙে বলি। আপনাদের পলিটেকনিকে তো স্যার আছে, তাই না? স্যাররা কাজ শিখাচ্ছে না আপনাদের? একটু, একটু? জি স্যার। সে কাজ জি জি। শিখতেছে, সে ইউটিউব দেখে বেশ কিছু চেষ্টা করে আরো কিছু শিখছে। শেখার পর সে মনে করতেছে যে আমি আজকে ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব, বা আমি অনলাইনে ট্রেনিং করাবো। কম প্রাইসে করাবো। অনেকে ফ্রিতে করাবো। আছে কিন্তু। সেখান থেকে আপনি যদি শিখেন, শিখতে পারবেন। তবে সেই শিখার পরিমাণটা হয়তোবা কম থাকবে।
কারণ তিনি যা জানে তিনি তার বাইরে আপনাকে আউটপুট দিতে পারবে না। বাট পেইড কোর্সগুলোতে কি হয়, তারা যেহেতু আপনাদের থেকে মানে টাকা নেয়, সো তাদের কিন্তু একটা R&D সেক্টর থাকে। তারা রিসার্চ নিয়ে কাজ করে যে আমি আমার স্টুডেন্টকে কি ধরনের গাইডলাইন দিলে তার ক্যারিয়ারের জন্য ভালো হবে, সে বর্তমান যুগে কি পরিমাণ নিডস আছে বাংলাদেশে ডিজাইনারদের জন্য, কি পরিমাণ স্কিল আসলে থাকার দরকার, সেটা নিয়ে তারা পেইড কোর্সে যে পরিমাণ রিসার্চ হয়, এইটা আসলে নর্মালভাবে যে প্রাইভেটে যারা কাজ করে তাদেরকে হয় না। যেমন মনে করেন আপনার বড় ভাই আপনার স্যারের কাছ থেকে কাজ শিখছে, আপনার থেকে বেশি দিন ধরে কাজ করতেছে, তার কিন্তু একটা নলেজ আছে, ঠিক না? সে আপনার যে আপনাদের ব্যাচ সিনিয়র আছে যে সাবির সাহেব, ওনার সমকক্ষ না। কেন? কারণ সাবির সাহেব শুধুমাত্র কাজ শিখে বসে নাই, তিনি আরও কিছু করতেছে, তিনি আরও রিসার্চ করতেছে। তো তার এক্সপিরিয়েন্স আর আপনার ওই যে আরেকটা বড় ভাই যে যে কিনা শুধুমাত্র আপনার স্যারের কাছ থেকে শিখছে আর দু একটা ইউটিউব ভিডিও দেখার পর মনে করতেছে যে এখন কোর্স করানো যাবে, দুটো এক না। এখন ওই বিকেটিটিসিতে, ওটা তো গভর্নমেন্ট, তাই না? ওইখানে দেখা গেছে যে এমন একজন আছে, সে ইন্ডাস্ট্রিতে ওই পরিমাণ কাজ করে নাই, তার নলেজ সম্পর্কে জানা নাই। আমি তার সম্পর্কে এখন যদি মন্তব্য করি, সেই মন্তব্যটা হয়তোবা ভুল হইতে পারে, বুঝছেন? সেখান থেকে জি স্যার। কাজ শিখলে তাদের হয়তোবা কারিকুলাম দেখলে আপনার কাছে মনে হবে যে বেশ ভালো, বাট আমি জানি না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, যেহেতু ফ্রি আপনি বললেন, চেষ্টা করে দেখতে পারেন সময় থাকলে। তবে আমাদের বর্তমান সময়ের খুব মূল্য, খুবই মূল্য। এই সময়টা একবার চলে গেলে পরে যদি আপনি এই সময়টা আবার আশা করেন, এটা টাফ। পরে একটা কিছুকে লস করে এই সময়টা আপনাকে বের করতে হবে, বুঝছেন? ডিসিশনটা খুবই কঠিন। যেমন দেখেন আইএলটিএস এর কোর্স, ইংলিশ কোর্স, কমিউনিকেশন স্কিল, এগুলো আমাদের সবারই প্রয়োজন, আমরা সবাই জানি। কয়জন আছে আমরা এই কাজগুলো শিখতেছি? এরকম কয়জন আছে? আপনি নিজে একটু চারপাশে লক্ষ্য করে দেখেন। কিন্তু যারা এটা নিয়ে ফোকাস ভালো করে করছে, দেখেন তারা আজকে বাইরের দেশে আছে। কথা সত্য নাকি মিথ্যা? সত্য স্যার। জি হ্যাঁ। স্যার। তো ক্যারিয়ার ডিসিশন এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কবে ডিসিশনটা নিবেন। এখন নিবেন নাকি ২ বছর পরে নেবেন? যখনই নেন না কেন, আপনাকে আজ হোক কাল হোক নিতে হবে। আমাদের কাছে ৫০ বছর প্লাসেরও স্টুডেন্ট ছিল। এখনো তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। তিনি ৫০ প্লাস হয়ে গেছে। তার কাছে ফিল হচ্ছে এখন, এইটা আমার লাগবে। কাজ শিখছে আমাদের কাছ থেকে। ইভেন তার ইন্ডাস্ট্রিতে সে ভালো একটা আউটপুট দিচ্ছে। সন্তোষমূলকভাবে আমাকে ফিডব্যাকও দিছে। বলল যে, "স্যার আমি অনেক সন্তুষ্ট। আপনার কাছ থেকে কাজ শিখছি। আমি এটা নিয়ে খুব ওয়ারিড ছিলাম।" সে ১০-১২ টা জায়গায় যোগাযোগ করছে। যোগাযোগ করার পর দেন আমার কাছে হয়তোবা তার ভালো লাগছে। আমার কাছে অ্যাডমিশন নিছে, কাজ শিখছে। এখন সে ভালো কিছু করতেছে। তার থেকে সে বেস্ট একটা আউটপুট দিছে। সেও YouTube দেখে, দেখে ট্রাই করছিল। সবার তো আসলে YouTube এর নলেজ একরকম না। আপনি দেখা গেছে YouTube দেখলে বুঝতে পারেন। হয়তোবা আরেকজন YouTube দেখে বোঝে না। এমন হয়। ঠিক আছে? কেউ আছে অনলাইন ক্লাস পছন্দই করে না। আবার কেউ মনে করে যে না, অনলাইনটাই বেস্ট। কারণ আমার এখানে যাওয়ার জন্য সময় নষ্ট হচ্ছে না, আসার জন্য সময় নষ্ট হচ্ছে না। আমার এখানে রেকর্ডিং থাকতেছে। যদি আমি কোনো জায়গায় ক্লাস মিস করি, রেকর্ডিংটা পাবো। ঠিক না? দেন ইন্সট্রাক্টরের সাথে আমার যদি ফ্রি কনসালটেন্ট লাগে এনিটাইম, তো সবসময় পাওয়া সম্ভব না। বাট তাকে কিন্তু আমি পাচ্ছি। এরকম সুযোগ সুবিধা ডিসিশন করে আপনি অনলাইন কোর্সেও ভর্তি হতে পারেন, আবার ফিজিক্যাল কোর্সেও যেতে পারেন, সেটা আপনার ডিসিশন। এই যে দেখেন যে সিমুলেশন কাজ করা হচ্ছে সফটওয়্যার দিয়ে, আপনি এইভাবে সিমুলেশন করে টেস্ট করতে পারবেন ফিউচারে, যদি ডিজাইনটা ঠিক থাকে। আর যদি ডিজাইন ভুল হয় তাহলে সিমুলেশনের রেজাল্ট কিন্তু ভুল আসবে, ঠিক আছে? আমরা ডিজাইন টেস্টটা কেন করি? যাতে আমরা ওটার একটা ফিডব্যাক আউটপুট, একটা ধারণা নিতে পারি। এই কারণেই আমরা আসলে কাজ করি। তো ইউনিভার্সিটি মানে পোস্ট গ্রাজুয়েট লেভেলে সিমুলেশন বলা যায় একদম একটা ম্যান্ডেটরি অবস্থা। যারা হায়ার লেভেল পড়াশোনা করতে চায় তাদের সিমুলেশন লাগেই। তখন তারা বলে যে, "আপনি কি অ্যানসিস এর কাজ পারেন? সো অ্যানসিস এর কাজ যদি পারেন তাহলে আমাকে এই কাজটা করে দিন। আমি আপনাকে পে করতেছি। আমার পক্ষে এখন এটা কাজ শিখিয়ে কাজের আউটপুট বের করা এই মুহূর্তে সম্ভব না। সো আপনি যদি পারেন আমাকে করে দেন। আমি আপনার জন্য এটার জন্য পে করব।" তখন আপনি ডিমান্ড করবেন, সে যদি পছন্দ হয় আপনাকে পে করবে। এইভাবে আসলে মূলত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ক্ষুদ্র
মানে ডিজাইনাররা কাজ করতেছে। আর যারা বড় ডিজাইনার তাদের অবস্থা যে বললাম, তারা এত কাজ আসে কিন্তু কাজ করার মতো সময় পায় না। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার ফ্রিল্যান্সিং ছাড়া বাংলাদেশে জব সেক্টরটা আসলে ডিজাইনের কোথায় কোথায় এটা একটু বললে ভালো হয়। আচ্ছা, টেকনোলজি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যেই কোনো ইন্ডাস্ট্রি, সব জায়গায় আপনার এই ডিজাইনার লাগবে, মাস্ট। হয়তোবা তারা এখন ফিল করতেছে, কেউ আছে জানে না, হয়তোবা 5 বছর পরে ফিল করবে। যেমন প্রাণ, আরএফএল, আকিজ, তারপর ওয়ালটন, আর যেমন আমাদের ভেঞ্চুরাতে এখানেও সলিডক্স নিয়ে কাজ করতেছে। তো তারপর যারা কিনা ওই যে সিএনসি মেশিনিং কাজ করে, ওই ধরনের সেক্টর যেখানে আছে, মনে করবেন ওই জায়গায় আপনার ডিমান্ড আছে। যে জায়গায় লেজার কাটিং আছে, ওই জায়গায় হয়তো বা আপনার ডিমান্ড বেশি থাকতে পারে, কম থাকতে পারে। তবে যে জায়গায় আপনার সিএনসি মেশিন আছে, মনে করবেন ওই জায়গায় ডিজাইন মাস্ট লাগবেই। ওই জায়গায় আপনার ভ্যালু আছে। এখন চিন্তা করে দেখেন কোন কোন জায়গা সিএনসি মেশিন নিয়ে কাজ করে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। ইন্ডাস্ট্রির নাম তো আসলে আমার নিজেরও অত জানা নাই। কয়েকটা নাম বললাম, আরও আছে। এগুলো আসলে ওইভাবে বলা যায় না। যারা আসলে উদ্যোক্তা হিসেবে কাজ করে, তাদের দেখবেন যে সিএনসি মেশিন থাকে। এই তো ২ মাস আগে একজন আমার সাথে যোগাযোগ করতেছিল যে, "স্যার আমার বাবার একটা সিএনসি মেশিন আছে, ফ্যাক্টরি আছে। তো ওইখানে আমরা একজন ডিজাইনারকে রাখছিলাম। সে ডিজাইন করতো, পাশাপাশি সিএনসিও করতো। তো তাকে আমরা স্যালারি ৪৫ দিচ্ছিলাম। তো তিনি এখন ডিমান্ড করছে ৬৫,০০০, সরি, ৳৬০,০০০। তো পরে তিনি তার মানে ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য তিনি জব ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেয় এবং আমরা তাকে আ যাওয়ার সুযোগ দেই। কিন্তু স্যার আমি চাচ্ছি, আমার বাবার যেহেতু এই মেশিন, সো আমি ডিজাইন শিখে আমি নিজে কাজ করব। আমাদের প্রোডাকশন আমি নিজে করব। বুঝতে পারছেন? তো বাবা যখন সিএনসি মেশিন কেনে তখন কিন্তু চিন্তা করে নাই যে আমার ছেলেটাকে আমি ডিজাইনার করব। ছোট্ট একটা উদ্যোক্তা। তো ছোট উদ্যোক্তা যদি এত ডিপ লেভেলে কাজ করে, তাহলে ভাবেন যারা কিনা বড় ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে, যাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে খুব চিন্তিত, সেই সব জায়গায় ডিজাইনার কি পরিমাণ লাগবে। তবে আপনি যদি মার্কেটে এনালাইসিস করেন, বড় ভাইদের সাথে যোগাযোগ করেন, বলবে না মানে ডিজাইনারদের তেমন ওরকম জব সার্কুলার নাই। এটাও কিন্তু সত্য কথা। প্রতিদিন আপনি জব সার্কুলার পাবেন না। হয়তোবা ৩ মাস পর, ৫ মাস পর আমাদের পেজেই ২-১ টা জব সার্কুলার পাবেন, যেগুলো কিনা ডিজাইনার লাগবে। ঠিক আছে? ওই সময় আপনাকে কাজে লাগাইতে হবে সময়টাকে। ওইখানেও দেখবেন যে ১৫-২০ জন, ৫০ জন ডিজাইনার এপ্লাই করছে। তার মধ্যে থেকে ২০ জনকে ডাকছে। আপনি যদি তার মধ্যে একজন থাকেন, তারপর ভালো যদি পারফর্ম করতে পারেন ভাইবাটা, তারপরে ওখানে কিন্তু পরীক্ষা নেয়। পরীক্ষা নিয়ে থাকে। পরীক্ষাটা যদি আপনি ভালো করতে পারেন, হয়তোবা আপনাকে নিয়ে নেবে। কারণ মার্কেটে ২ টা কনসেপ্ট কাজ করে। একটা হচ্ছে কম সেলারিতে লোক নিবো, আরেকটা হচ্ছে হায়ার সেলারিতে লোক নিবো। কম সেলারিতে কাদের নিতে চায়? যে আপনি কাজ পারেন কিন্তু পারফেক্টলি পারেন না। আপনাকে আমার ম্যানেজমেন্ট টিমে যারা আছে ওরা শিখায় নিতে পারবে। আমার টিমটাকে একটু ভারী করার জন্য আমি আপনাকে নিচ্ছি। এইটা একটা কাজ করে। ওই কনসেপ্টে যারা ফ্রেশার তারা দ্রুত চান্স পায়। আর যাদের এক্সপেরিয়েন্স আছে তারা খুব হায়ার লেভেল স্যালারিতে ঢুকতে পারে। তখন ডিজাইনার যেটা ডিমান্ড করে, কোম্পানি সেটাই অ্যাকসেপ্ট করে। তাদের টার্গেট থেকেও বেশি হলে তারা সেটা অ্যাকসেপ্ট করে। যেমন বিডি জবসে যদি ছাড়ে যে ২০ থেকে ৩০,০০০, ৩০ থেকে ৪০,০০০ টাকা স্যালারিতে একজন লোক নিব। সেই সার্কুলারে একজন ৭০,০০০ টাকা বলতেছে, তাকে নিয়ে নিচ্ছে। কারণ ওই যে ৭০,০০০ টাকার যে কাজটা, উনাকে মাসে মাত্র ৭০,০০০ টাকা দেবে। কিন্তু উনি যদি প্রোডাক্টের কোয়ালিটি ঠিকঠাকভাবে না দিতে পারে, কোম্পানির ক্ষতি হতে পারে কোটি টাকার বেশি। মানে কয়েক কোটি টাকার বেশি ক্ষতি হয়ে যেতে পারে। পুরো শিপমেন্টই বাদ পড়ে যেতে পারে। তো পুরো জিনিসটা কন্ট্রোল করার জন্য সব সেক্টরের পাশাপাশি ডিজাইন সেক্টরটাকেও তারা প্রায়োরিটি দিচ্ছে বর্তমান। যার কারণে আমরা ভ্যালু পাচ্ছি। বুঝতে পারছেন?
জি স্যার। স্যার যা। ফ্রিল্যান্সিং আর হচ্ছে রিমোট জবের পার্থক্য কি, বা কিরকম ফ্যাসিলিটি কোনটাতে বেশি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে একটু বললে। মুক্ত কাজ, বুঝছেন? মুক্ত কাজ। আপনি করলে করবেন, না করলে না করবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের কাজ। আর রিমোট জব হচ্ছে কি, আমরা ফিজিক্যালি যে জবগুলো করে থাকি, ওই জবটাই, বাট শুধু সে তার বাসায় বসে করতেছে। কারণ কাজ তো কম্পিউটারেই করবেন। একটা টাইমে যে সময় আপনার অফিস টাইম, সেই সময় আপনি বাসায় অফিসে থাকবেন, কাজগুলো করবেন। ওকে? এইটাই হচ্ছে রিমোট জব। এক্ষেত্রে রিমোট জবে আপনার ইংলিশ। স্যালারি ফিক্স থাকে যে আপনি এই স্যালারিতে কাজ করবেন। আর ফ্রিল্যান্সিং এ কোনো ফিক্স না। আপনি যা ডিমান্ড করবেন, আপনাকে যদি দেয়, আপনি কাজ করবেন। ওকে? স্যার, এক্ষেত্রে ইংলিশ শেখাটা কতটা জরুরি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে? ইংলিশ আসলে আমাদের ডিপ্লোমাদের কিন্তু ম্যাক্সিমামেরই একটা ভয় কাজ করে, ঠিক না? জি স্যার। কথা সত্য? এটা আসলে জি স্যার। পরে চেঞ্জ হবে। এটা ডে বাই ডে আস্তে, আস্তে ইমপ্রুভ হচ্ছে। আমাদের ডিপ্লোমা যারা বর্তমান ছোট ভাইরা বেরোচ্ছে দেখছি ভালোই ইংলিশ পারে। সো আপনার যদি ইংলিশের প্রতি কনফিডেন্স উইক থাকে, আপনার জন্য হেল্পার তো আছে ChatGPT। দ্রুত ট্রান্সলেট করেন, ChatGPT-র কাছে যেয়ে বলেন যে এইটা বাংলা করে দাও, বা Google ট্রান্সলেটর আছে, সেখানে বাংলা করেন। বাংলা করে তারপরে আপনি আবার আপনার কথাটা আবার লিখেন, লিখে ওকে আবার পেস্ট করে দেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার ভিডিও কলে কথা বলতে হবে মাস্ট, এরকম না। আপনি টেক্সটটা যদি ভালো করে বুঝাইতে পারেন, তাহলে এনাফ। ২-১ টা জায়গায় রিমোট জবে আপনাকে মাস্ট ভাইবা দিতে হবে। সেই জায়গা বাইরের দেশের কাজ হলে তো মাস্ট ইংলিশেই হবে কথা। আ সো টুকটাক আমাদের দেশে যেসব ইংলিশ চলে, এগুলোকে একটু টুকটাকভাবে যদি আপনি গোছায় বলতে পারেন, তাতেই হয়ে যায়। অনেক বেশি ইংলিশ জানা লাগে না, বা ফ্লুয়েন্ট থাকতে হয় না। বাট এক্সপ্লেইন করার সময় আপনার পয়েন্টগুলোকে এমনভাবে গুছায় নিয়ে আসবেন, যাতে তিনি আপনাকে টার্গেট করতে পারে। যে না, এ এক্সপার্ট, একে দিয়েই হবে। আমার একেই লাগবে। ওকে? আর জি আরেকটা স্যার। বিষয়, আমরা বাংলাদেশী। সো বাংলাদেশী কোনো ফ্রিল্যান্সার যদি দেখেন আপনার সাথে কাজ করতেছে, মনে রাখবেন সে অবশ্যই একটু কম প্রাইসে সে করতে চাচ্ছে আপনার কাছ থেকে। বাইরের দেশের যে ফ্রিল্যান্সার গুলো আছে তাদেরকে অনেক বেশি পে করতে হয়। তাদের তুলনায় আমাদের একটু কম দিলেও আমরা অনেক খুশি থাকি। যেমন একটা কাজ বাইরের দেশে ইন্ডিয়ার একজন ডিজাইনারকে দিয়ে করাইতে লাগলে $300 লাগবে। বাংলাদেশের একজন ডিজাইনার সেটা $150 খুব খুশিভাবে করে দিচ্ছে। বুঝতে পারছেন? দুজনের মধ্যে ভ্যালু থাকতে পারে। সো ডিপেন্ড করবে এটা আপনার কোয়ালিটির উপর, পারফরম্যান্সের উপর। স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। জি। স্যার, প্রশ্ন হচ্ছে আচ্ছা, আপনি প্রশ্ন করছেন কি যে আমার যাত্রাটা কবে শুরু হইছে, তাই না? আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, 3rd 3rd ইয়ার, ওই সময় জানলাম যে আমাদের আসলে CAD সফটওয়্যারটা শিখতে হবে। CAD সফটওয়্যার কি তাও বুঝতাম না এত। জানতাম যে কম্পিউটার এডিট, ডিজাইন বা ড্রাফটিং এইটুকুই জানতাম। শিখতে হবে, আমাদের একটা কোর্স আছে ম্যান্ডেটরি। তো ওইখান থেকে আসলে স্টার্ট করা। তারপর কোর্স করে একটু ধারণা পেলাম। ভাবলাম যে এটাকে একটু বেটারভাবে শিখতে হবে, এবং যে আমাকে শিখালো সে বাংলাদেশের মধ্যে একজন এক্সপার্ট, এবং তিনি তখন বাংলাদেশে ৬ জনের মধ্যে একজন ছিল। ভালো, অনেক ভালো কাজ পারে। ভার্সিটি তাকে ভ্যালু দিয়ে, খুব হাই ভ্যালু দিয়ে রাখছে। এইটা যখন জানলাম তখন একটু কিউরিওসিটি কাজ করলো যে পাশ করে তো ইনস্ট্রাক্টর অনেকেই হইছে, কিন্তু ইনি যে সম্মানটা পাচ্ছে, ভিসি স্যার এনাকে যে পরিমাণ সম্মান দিচ্ছে, তা অন্য স্যারদেরকে অন্যভাবে দিচ্ছে, বাট ইনার সম্মানটা আসলে মানে কম্পেয়ার করা যায় না, এরকম আমার কাছে ফিল হচ্ছিল। ওনাকে দেখেই মূলত আমার যাত্রা শুরু। তার কয়েক মাস পরে শুনলাম কি তিনি চলে গেছেন কানাডাতে, স্কলারশিপ পাইছেন। বুঝছেন? এই ডিজাইন স্কিল ভালো থাকলে স্কলারশিপ হয়। তো এরপরে তার প্রতি আরো ইন্টারেস্ট জেগে গেল, এবং তিনি আমাদেরকে যদি একটা ইনস্ট্রাকশন দেয়, আমরা মানে খুব সেইভাবে মনে করেন অ্যাকসেপ্ট করার চেষ্টা করতাম যে এইটা স্যার যেহেতু বলছে আমাদের করতে হবে। স্যার বলছে আমাদের গ্রুপ খুলতে হবে, গ্রুপ খুলছি। আমাদের টিম ওয়াইজ কাজ করতে হবে, কাজ করছি।
ফেসবুকে পোস্ট করতে বলে স্যার যে তুমি কাজ করে পোস্ট করো, সবাই দেখবে যখন তখন তোমার কাছে আরো কাজ করতে মন চাবে, এনার্জি আসবে। ওকে, কাজ করা শুরু করলাম, করতে 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 একটা সময় একজন ফ্রিল্যান্সার সে পোস্ট দিছে যে সলিডওয়ার্কস এক্সপার্ট নিডেড। ওকে, তো আমি তাকে বললাম যে আমি কাজ করতে চাই আপনাদের সাথে। দেন সে আমাকে বলে যে একটা পিডিএফ দেন। এখন সলিডওয়ার্কসের কাজ 3D মডেল, আমি ফাইল পাঠাই, সে বলে আমাকে পিডিএফ দেন, আমি ফাইল ওপেন করতে পারি না। পিডিএফ কীভাবে বানায় আমি তো জানি না। আমি বলে হালকা কিছুটা কাজ শিখছি, এখন পর্যন্ত ড্রয়িং করা শিখি নাই। তো সে যাচ্ছে ড্রয়িং, তো সে আমাকে ওই সময় অ্যাকসেপ্ট করে না। এরপর 3 মাস ধরে আমি কাজ করতে থাকি, আবার যখন একটু ভালো করছি তখন তাকে আবার নক দেই, পরে সে আমাকে কাজে নেয়। এবং কাজের সাথে যে একটা টাকার সম্পর্ক চলে আসলো যখন, তখন আমার কাজের প্রতি আরো গুরুত্ব বেড়ে গেল। এই কাজটা পারি না, তাহলে শিখতে হবে। কাজ করলাম, বিভিন্ন কম্পিটিশনে গেলাম। তারপর সলিডওয়ার্কসের উপরে বিভিন্ন সার্টিফিকেশন এক্সাম আছে, সেগুলো দিলাম। দিয়ে মনে করেন যে একদিনে আমি শিখি নাই। এখন যেরকম আমাদের স্টুডেন্টরা কোর্সে 3 মাসের মধ্যে শিখে যায় বা 5 মাসের মধ্যে শিখে যায়, আমাদের শিখা মনে করেন যে আজকে শিখছি, 10 দিন পরে আরেকটা শিখছি, 15 দিন পরে আবার একটা শিখছি। এইভাবে শিখে প্র্যাকটিস করে আজ এই পর্যন্ত। বুঝতে পারছেন? আমি আপনাদের স্যার কনফিডেন্টলি বলতে আরেকটা পারি, প্রশ্ন। আমি কিন্তু কোথা থেকে ট্রেনিং করি নাই। আমি নিজে শিখছি। বাট এই যাত্রাটা খুব ভয়ংকর। আমার বাকি যতগুলো ফ্রেন্ড আছে, একজনও শিখতে পারে নাই। হয়তোবা এটা আমার কপাল ছিল। আর একটা ডেডিকেশন ছিল যে আমি একটা ভালো অ্যামাউন্ট খরচ করে একটা পিসি বিল্ড আপ করছিলাম। সো এই পিসি বিল্ড আপ করার পর আমি ঘুমাইতে পারতাম না। যে এত টাকা দিয়ে একটা পিসি মেক করছি, কিসের জন্য? কাজ শেখার জন্য। সো আমাকে কাজ শিখতে হবে। যেটা কিনা কোর্সের ক্ষেত্রে হয় যে আমি কোর্স করার জন্য টাকা দিলাম, কাজ কেন শিখবো না? সে কিন্তু রেগুলার ক্লাসে আসতেছে, সুন্দরভাবে ক্লাস করতেছে। সো একটা মোটিভেশন ছিল আমার। এই মোটিভেশন থেকে কাজ করি। অ্যান্ড দিন যত যায় ততই দেখি ডিজাইনারদের ভ্যালু সম্পর্কে মানুষ বলতেছে। যেমন আপনারা আজকে শুনতেছেন, ঠিক না? এইভাবে দিন যত যায় ততই আমরা এরকম শুনতে থাকি। শুনতে ওই যে এনার্জিটা আমাদের মনের মধ্যে আসতে থাকে, মানে আমার। অ্যান্ড কাজ করি। 2022 সাল থেকে ট্রেনিং নিয়ে শুরু করে দেই। তবে তখন অত কিছু জানতাম না। এখন যে পরিমাণ জানি, মানে এখনো যে অনেক কিছু জানি তা না। বাট তখনের তুলনায় এখন অনেক বেটার। সো তখন আস্তে শুরু করি আমরা, ট্রেনিং করতে থাকি। ডে বাই ডে আমাদের ইমপ্রুভমেন্ট হতে থাকে। বুঝতে পারছেন? আর স্যার, হুম, স্যার আপনারা যখন ডিজাইনিং কাজ মোটামুটি শিখে গেছেন হুম। ইয়ার ভিতরে, আপনার সর্বোচ্চ কাজটা কি ছিল, সবচেয়ে সুন্দর, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছিল? আসলে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা কঠিন। কারণ কাজ তো অনেকগুলোই করছি। ঠিক আছে? এখন কোন কাজটাকে আমি কম ভ্যালু দেব? সবগুলো কাজই তো আসলে মানে চিন্তা করেই করতে হয়। বেস্ট আউটপুট দিয়ে করতে হয়। আমি আপনাকে যেটা বললাম ওই যে আমাদের আন্টির যে একটা বিল্ডিং সেটআপ, ওই পুরো বিল্ডিংটা আমার নিজ হাতে ডিজাইন করা। অ্যান্ড এখানে কোনো ইঞ্জিনিয়ার কাজ করেনি, অনলি আমি একজন। পুরো বিল্ডিংটা দাঁড় করাইছি। বুঝতে পারছেন? ওইখানে যে ইলেকট্রিক্যাল কাজ, ওয়াটার সাপ্লাই, তারপর আরও স্যানিটারি যে কাজগুলো আছে সবগুলো আমি নিজে হাতে করছি। আর সিভিল যারা কিনা যে মিস্ত্রি, যারা বিল্ডিং তৈরি করে, শুধু ওই কাজটা আমি করিনি, ওই কাজটা ওরা করছে। তো ওই এক্সপিরিয়েন্সটা সাথে অন্য কোনো এক্সপিরিয়েন্সের কম্পেয়ার হয় না। ফ্রিল্যান্সিং যে কাজগুলো করছি সেই কাজের সাথে অন্যগুলো কম্পেয়ার হয় না। যেমন এখন কিছুদিন আগে, আজ থেকে 5 দিন না 7 দিন আগে একটা হার্ডওয়্যারের মোল্ড তৈরি করতেছে। যে পরিমাণ প্যারা পড়ছি আমি, আমি ভাবতে পারিনি যে এত ছোট একটা জিনিস ডিজাইন করতে এতটা পরিশ্রম হবে। জাস্ট পরিশ্রম হওয়ার পরেও চাইনিজ বস যিনি, তিনি ওইটাকে ভালো বলছে, অ্যাকসেপ্ট করছে। ওর পরে আমার কাছে খুব ভালো লাগছে। এখন ওইটা করতে আমার মনে করেন পুরো 2 থেকে 3 দিন সময় লাগছে। আমাদের যে চেইন আছে না ব্যাগের, ব্যাগে যে চেইন থাকে, মানে কি বলবো? গলায় যে চেইন থাকে না ছোট মানে মহিলাদের, ঐরকমই ব্যাগের চেইন। জি সেই স্যার। হার্ডওয়্যারের মোল্ডটা 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল হওয়াতে ওইটার ভিতর থেকে ডিজাইনটা ঠিক হওয়ার পর উপর থেকে আমরা যখন এক্সট্রুড কাট করি, টুলস ফেল করে। বুঝতে পারছেন? টুলস যখন ফেল করে
তখন কিভাবে ওটা বেস্ট ওয়েতে করা যায় ওইটা নিয়ে 3 দিন ধরে কাজ করছে ছোট্ট একটা কাজের জন্য। আপনি চিন্তা করতে পারবেন না এতটুকু কাজ একজন এক্সপার্ট 3 দিন ধরে করে। সো এক্সপার্ট যদি 3 দিন লাগে, বিগিনারের জন্য ওটা কত দিন লাগবে ক্যালকুলেশন করতে গেলে মনে করেন যে অ্যান্সার ইনফিনিটি হয়ে যাবে। বুঝতে পারছেন? ইনফিনিটি মানে সে বিগিনার পারবেই না। কোন কাজটাকে আমি বেশি ভ্যালু দেব আর আপনাকে বলবো যে এই কাজটা বেশি ভ্যালুয়েবল, এই কাজটা কম ভ্যালুয়েবল। আসলে এটা টাফ। বুঝছেন? জি স্যার, ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা তবে জায়গা থেকে আমাকেই চ্যালেঞ্জ কাজ হিসেবে আলাদা। নিতে হয়েছে। ডিজাইনারকে সবসময় চ্যালেঞ্জের মুখে থাকতে হয়। যখন কাজটা আসে তখন সিম্পল মনে হয়। কাজ যখন হাতে নেওয়া হয় তখন বেশ কিছু চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জগুলো পার করে গেলে একটা ফিল আসে যে না আমি পারছি। জাস্ট আমি ভালো কিছু পারি। এটাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন ছিল। জি, স্যার, আম অ্যা মেয়ে মানুষ হিসাবে আমাদের জন্য মেকানিক্যালটা হচ্ছে খুবই কঠোর, মানে ডিফিকাল্ট হয়ে যায়। কারণ অনেক ভারী কাজ যেটা আমরা করতে পারি না। তো আমাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আরকি, এই ডিজাইনিং সাইডটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আরকি। জি, জি। তো এটার জন্য আমাদের জন্য কোনো অ্যাডভাইস? আপনাদের জন্য অ্যাডভাইস বলতে আমি যে ইন্ডাস্ট্রিতে বর্তমান কাজ করতেছি ওই ডিপার্টমেন্টে একজন আপু আছে। তিনি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান। তিনি কোন পলিটেকনিক থেকে পাশ করছে মানে উত্তরবঙ্গের কোনো একটা পলিটেকনিক আমার মনে নাই কোন পলিটেকনিক থেকে পাশ করছে যেন 21 সালে জয়েন করছেন উনি। এখন তাহলে 3-4 বছর এক্সপিরিয়েন্স, তাই না? কাজ করতেছে সিনিয়র টেকনিশিয়ান। ইভেন কাজ করতে করতে তার তো একটা কাজের এক্সপিরিয়েন্স আছে। আমার তার কাছে যেয়ে অনেক কাজ বোঝা লাগে যে প্রোডাকশন ফ্লোরে এখন এই কাজ চলতেছে, আমার একটু বুঝাই দেন। বুঝতেছেন? সো এটা হচ্ছে আমার রিয়াল, আমার চোখের সামনে যে ঘটনা ঘটতেছে সেটা বললাম। অন্য ইন্ডাস্ট্রিতে তো আরও আছে। ডিজাইনার কাজ কি? ডিজাইন করে দেবে। ঠিক না? এখানে ছেলে না মেয়ে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে পারফরম্যান্স। পারফরম্যান্স যদি ভালো করে দিতে পারেন তাহলে আপনার ভ্যালু আছে। তবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এটা বাস্তব, আপনার মেনে নিতে হবে যে মেয়েদের সংখ্যা খুবই কম। ঠিক আছে? যেমন ইভানা তিন্নি নামে একজন ম্যাম আছে আমাদের সাথে। মানে উনি কোর্স করতেছেন। উনি চুয়েট থেকে পাশ করছে। কত সালে আমার মনে নাই। তো তিনি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট টাইপের একটা কাজ মানে একটা জায়গায় জব করতেছেন। ওই জায়গাতে জব করতেছেন। পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং করবে এই উদ্দেশ্যে এখন কোর্স করতেছে। তো আমি আপনাকে আসলে ফ্রিল্যান্সিং মোটিভ করব না। ফ্রিল্যান্সিং জবটা আসলে খুবই চ্যালেঞ্জিং এবং ভয়ংকর। এখানে কাজ রেগুলার থাকে না। আবার যখন কাজ আসে তখন কাজ করে দেওয়ার মতো অ্যাবিলিটি সবার থাকে না। বুঝছেন? সো জি স্যার। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা যদি আপনি করতে পারেন, আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আমি আপনাকে সফটওয়্যার থেকে একটা জিনিস দেখাই। আহ, সফটওয়্যার থেকে একটু দেখাই। একটা কাজ আমার কাছে 2 সপ্তাহ ধরে একজন ঘুরতেছেন যে ভাই কাজটা একটু করে দেন। আমি তাকে সময় দিতে পারতেছি না। কারণ প্রতিদিন ক্লাস থাকে। আজকে শুক্রবার, আজকে নিজের পার্সোনাল কিছু কাজে ব্যস্ত ছিলাম। অ্যান্ড এখন তো আপনাদের সেমিনার নিচ্ছি। এই কাজটা করতে হয়তোবা আমার আ কত ০.৫ ঘন্টা ১ ঘন্টা লাগবে। কিন্তু সেই ০.৫ ঘন্টা বসার মতো আমি সময় পাচ্ছি না। ফ্রিল্যান্সিং কাজ। বুঝছেন? এই জায়গাটাতে একটু ডেভেলপমেন্ট লাগবে। তিনি ডেভেলপ করছে। মোটামুটি যা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মোটামুটি ডেভেলপ করছে। আরেকটু ডেভেলপমেন্ট করার দরকার। তো কাজ ছোট থাকে কিন্তু নলেজ না থাকলে সেই কাজ সেটা কমপ্লিট করাটা টাফ হয়ে যায়। এখানে মূলত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে কি স্প্রিং ছাড়া সেটআপটা হবে। ২ নম্বর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা একটা সেফটি সিস্টেম থাকবে। যখন এটা খুলতে চাইবে না তখন যাতে এখান থেকে পিনটা টান দিয়ে খোলা যায়। খুব দ্রুত মানে খোলা যায়। হয়তোবা এরকম কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে। সো এই মেকানিজমটা এখনও কিন্তু কমপ্লিট না। ইভেন আমার কাছে এসে বসে আছে, আমি সময় দিতে পারতেছি না। বুঝতে পারছেন? সো ফ্রিল্যান্সিংটা একটা ভালো কাজ, আবার একটা কঠিন কাজ আমি মনে করি। এটা সবার দ্বারা হয় না। এইটা আসলে ক্যারিয়ার না। আপনি ক্যারিয়ার ফোকাস করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেহেতু ডিপ্লোমা কমপ্লিট করছেন,
বা করতেছেন। সো বেশ ভালো একটা ডিসিশন যে আমি ভারী কাজ করতে পারি না, আমি কম্পিউটার বসে কাজ করব, এটা আমার জন্য বেস্ট হবে ডিজাইন প্ল্যাটফর্মে। এবং চেষ্টা করতে পারেন স্যার মাল্টি একটা প্রশ্ন ন্যাশনাল যে ছিল। কোম্পানিগুলো আছে সেইখানে ঢুকে যাওয়ার। ঠিক আছে, ন্যাশনাল কোম্পানি জি আছে স্যার। সেইখানে ভালো। বাট আমি যেমন মাল্টি ন্যাশনালে আছি, আমি এখানে ফিল করতেছি যে মানে ন্যাশনাল জবের থেকে মাল্টি ন্যাশনাল জবের অপরচুনিটিগুলো কি কি, কি কি সুযোগ সুবিধাগুলো আছে। এটা কিন্তু প্রায় গভর্নমেন্টের মতোই আমি যেখানে আছি, ইপিজেটের মধ্যে। সো এখানে মানে গভর্নমেন্টে যেরকম একটা সুযোগ সুবিধা মোটামুটি থাকে, প্রায় ওরকম সুযোগ সুবিধা এখানেও আছে। যার কারণে এখানে আসা, অ্যান্ড আমার নিজের তো একটা প্রতিষ্ঠান আছে, সেখানেও কন্টিনিউ করতেছি, 2 জায়গায় চলতেছে। আপনিও দেখা গেছে কাজ যখন শিখে যাবেন না, কি করবেন ভবিষ্যতে, কিছুটা আইডিয়া তখনও পাবেন। এখন হয়তো বা কি সবকিছু বুঝতে পারবেন না যে কোনটা আপনার ঠিক হবে না হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার আমি সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, এই তুই থাম। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার ক্যাট শেখার পর, ডিজাইন শেখার পর ক্যাম শেখাটা কতটুকু জরুরি বা শেখা কি লাগবে কিনা, ক্যাম্প এটা একটু শিখাটা যেমন পরিষ্কার আমার করলে। ক্ষেত্রে, আমি তো ক্যাম্প পারতাম না। ঠিক আছে? এখন যে ইন্ডাস্ট্রিতে আছি ওখানে এসে ক্যাম্প শিখে ফেলছি। সো ক্যাম্প হয়তো বা বেশি কাজ না তো। ওটা আপনি শিখে নিতে পারবেন যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে যাবেন। আগে থেকে শেখা থাকলে ভালো। যদি আপনি আগে থেকে কোথাও থেকে শিখতে পারেন। যেমন আমাদের এখানে ক্যামের কোনো কোর্স নাই। এখানে হবে না। অন্য কোথাও দেখতে হবে। আর যেমন বি এ টি কি যেন বলছিলাম? ওই যে টিটিসি যেগুলা বিগে টিটিসি ওইগুলোর মধ্যে থেকে আপনি শিখতে পারেন। ওখানে যা, যা শিখাচ্ছে বিটেক। বুঝতে পারছেন? ওখান থেকে যদি শিখেন, জি। আপনার একটা লেভেল আপ হলো। এছাড়া আর কিছু না। স্যার ফ্রিল্যান্সিং বা রিমোট জব করতে কি ডিগ্রি লাগে নাকি এক্সপিরিয়েন্স থাকলে হয়? সার্টিফিকেট লাগে। আমাদের সলিডওয়ার্কস এর উপরে সার্টিফিকেট আছে। আপনি যদি সার্টিফিকেট নেন, আপনার জন্য প্লাস পয়েন্ট। বুঝতে পারছেন? জি স্যার। পোর্টফোলিও লাগে। মাস্ট একটা পোর্টফোলিও লাগে যে আপনি কি, কি করছেন ক্যারিয়ারে। আপনি কি, কি কাজ করতে পারেন। ওইটা দেখেই আপনার জাজ করা যাবে। ১ মিনিট। আপনারা যেহেতু জানতে আসছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। একটু সময় দেন। এই যে দেখেন, আমাদের একজন ক্লায়েন্টের স্ক্রিন কি শেয়ার আছে? আচ্ছা। এই দেখেন, এই যে একটা প্রজেক্ট চায়নার। এই প্রজেক্টটা জন্য স্টুডেন্ট সে আমাকে পড়ে আছে মানে প্রায় ১৫ দিন হয়ে গেছে। এখন পর্যন্ত আমি ধরতে পারি না। আমি বলছি শুক্রবারে কাজ করব, কিন্তু সময় পাচ্ছি না। তো এই যে তার প্রজেক্টটা দেখেন। কতটা স্মুথ এবং মানে কার্ভ টাইপের প্রজেক্ট। তো এই প্রজেক্টটা নরমালভাবে যদি কেউ করতে চায়, দেখেন তো এই ডিজাইনারকে দিয়ে কি সম্ভব? এই ডিজাইনের মধ্যে একদম সোজা, সোজা লাইন না? ওরকম কোনো কার্ভ জাতীয় কোনো কাজ করছে প্রিমিয়াম টাইপের? দেখেন তো। কোনো আছে প্রিমিয়াম কাজ? না স্যার। কাজ নাই। জি না এখন স্যার। আমাকে প্রশ্ন করতেছে যে ইনাকে দিয়ে আমার এই কাজটা কি করা সম্ভব কিনা? ইনি কি করে দিতে পারবে? ইনি চাইছে কাজটা করে দিতে। বা আমাকে দেন, আমি করে দিচ্ছি। কিন্তু টাকাটা তো আপনার যে কেউ আগে, আগে দিবে না। ঠিক না? আপনি কাজ করতে পারবেন কিনা সেটা তো দেখার দরকার। পোর্টফোলিও লাগে। পোর্টফোলিওতে যখন আ দেখবে যে ইনি এই টাইপের কাজগুলো পারে, তখন আমার এই প্রজেক্ট করার জন্য তার অ্যাবিলিটি আছে কিনা সেটা জাজ করতে চায়। সো যেমন আমরা বাংলাদেশে জব করতে গেলে কি সিভি নিয়ে যাই, তাই না? সিভি বা রেজুমে নিয়ে আমরা তাদেরকে দেখাই যে আমি এই অ্যাবিলিটি আছে। আবার এই স্কিল আছে। ডিজাইনারের ক্ষেত্রে কি লাগে? পোর্টফোলিও। যেমন এটা ওয়ান কাইন্ড অফ পোর্টফোলিও। এই যে যেটা দেখতেছেন না? এটা কিন্তু একটা ছোটখাটো পোর্টফোলিও যে এই দেখে বুঝতে পারতেছে যে না ইনি এই কাজগুলো করছেন। ইনাকে দিয়ে হয়তোবা হতে পারে। ইনার পিছে আমি সময় ইনভেস্ট করি। টাকা-পয়সা কিছু দেই, ডলার কিছু দেই। বুঝছেন? তো আমার পোর্টফোলিওতে এখানে একটা সার্টিফিকেট দেখা যায়, দেখছেন? জি স্যার। সলিডওয়ার্কস এর উপরে সার্টিফিকেট আছে। আপনি স্টাডি করেন সার্টিফিকেট বিষয়ে, দেখবেন যে এগুলো জানছেন। এগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। এগুলো থাকলে ভালো। একাডেমিক সার্টিফিকেট ফ্যাক্ট কাজ করে না। তবে আপনি মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের এটা একটা কাজ করবে। আপনি ডিপ্লোমা নাকি বিএসসি নাকি মাস্টার্স,
এগুলো ফ্যাক্ট না। তবে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্রিটিক্যাল ফিল্ডে চলে যান, সেই ক্ষেত্রে মাস্টার্সটা কাজে লাগে। এটা তো আসলে আপনাদের পক্ষে এখন পসিবল না, তাই না? আস্তে, আস্তে হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে। আমরা অনেক সময় কথা বলতেছি। আপনাদের যদি আর কোয়েশ্চেন না থাকে আমরা শেষের দিকে যেতে চাচ্ছি। শেষের দিকে মানে ক্লোজ করতে চাচ্ছি। আর কেউ কিছু বলবেন? স্যার, স্যার ডিজাইন শিখে মানে কিভাবে উদ্যোক্তা হওয়া যাইব কি না এটা একটু যদি বলেন। একটা ডিজাইনার বা একজন ইঞ্জিনিয়ার একটা প্রসেসের পুরো A to Z সম্পর্কে আইডিয়া রাখে। বুঝছেন? সো উদ্যোক্তা আসলে কে? যে একটা বিজনেস করবে, সেই বিজনেসের প্ল্যান তার কাছে প্রপারলি আছে এবং সে প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারবে। সেই তো উদ্যোক্তা, তাই না? সো আপনি মনে করতেছেন যে মার্কেটে এই জিনিসটা নাই, বাইরের দেশে আছে, আমার দেশে এই জিনিসটা দরকার। তাহলে এটা প্রোডাক্ট যদি আমি তৈরি করি, সেল করি, আমি অনেক টাকা সেল করতে পারবো, আমি প্রফিট করতে পারবো। তাহলে আমাকে এখন এই পরিমাণ ইনভেস্ট করতে হবে, আমার এই পরিমাণ মেশিনারিজ লাগবে, এই পরিমাণ সেটআপ লাগবে, এই পরিমাণ ম্যান পাওয়ার লাগবে। ওকে, সব কিছু আমার পক্ষে পসিবল, আমার ক্যাপাসিটিতে আছে, ইভেন সব রেডি। আপনি নেমে গেলেন আপনার প্ল্যান মাফিক। অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করতে হবে। উদ্যোক্তা যদি মার্কেট অ্যানালাইসিস না করে, তাহলে তার বিজনেসের ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি চলে আসে। আর মার্কেট অ্যানালাইসিস যারা করে, তাদের সফলতার গল্প অনেক আছে। বুঝছেন? তো এইভাবে আসলে উদ্যোক্তা হয়। এই যত সংক্ষেপে বললাম, আসলে বাস্তবতা তো এত সহজ না, অনেক কঠিন। আস্তে, আস্তে আপনি হয়তোবা জানবেন। বেসিকটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার আপনাদের কোর্সে কি কি শেখান আপনারা? এটা একটু যদি বলতেন। জি স্যার। আমাদের কোর্সে বেসিক্যালি সলিডওয়ার্কসের যেই মেইন টুলসগুলো দরকার, সেগুলোই শেখানো হয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। যেমন পার্ট মডেলিংয়ের এক্সপার্ট লেভেলে যেসব নলেজ দরকার, সেইগুলো শেখানো হয়। পার্ট মডেলিংয়ের পরে আপনার অ্যাসেম্বলি সেকশন আছে, আর সেই অ্যাসেম্বলি সেকশন দেখা হয়। অ্যাসেম্বলির পর অ্যানিমেশনের পর রেন্ডারিংয়ের পরে থাকে টেকনিক্যাল ড্রয়িং। টেকনিক্যাল ড্রয়িংয়ে বলা হয় আসলে আপনি অটোক্যাডে যেসব ড্রয়িং করতেন না, ওই ড্রয়িংটা কষ্ট করে আর সলিডওয়ার্কসে করা লাগে না। সলিডওয়ার্কসে জাস্ট আপনি ড্রাফট করবেন। আমি একটু দেখাই। ও আচ্ছা, আমি শেষ করি, তারপরে আমি ড্রয়িংটার কথা বলি। ড্রয়িং গেল। ড্রয়িংয়ের পরে থাকে স্পেশাল কিছু টুলস। সফটওয়্যারটা আসলে যেই কারণে ভেরি স্পেশাল, সেই সব কিছু টুলস আছে। যেমন শিট মেটাল, ওয়েলমেন্ট, ড্রয়িং সারফেসিং, মোল্ড টুল, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা আমাদের কোর্সে শিখাই। সিমুলেশনটা আমরা এখন আপাতত কোর্সে করাচ্ছি না। কারণ সিমুলেশন করার জন্য যে পরিমাণ কনফিগারেশন দরকার, স্টুডেন্টের ডেডিকেশন দরকার, ওভারঅল সব কিছু আসলে আমরা ম্যানেজ করে দেখি যে হয় না। যার কারণে ওইটা আমাদের সিলেবাস থেকে একটু সাইডে রাখছি। ফিউচারে সিমুলেশন রিলেটেড যদি কোনো কোর্স আসে, ওটা আমরা অ্যানাউন্স করে দেব। যারা পূর্বের স্টুডেন্ট তারা ফ্রিতে পাবে, আর যারা নতুন ভর্তি হতে চায় তারা নতুনভাবে ভর্তি হবে। ঠিক আছে? সিমুলেশনটা আলাদা। স্যার তাহলে কোর্স কয় মাস লাগে? সম্পর্কে কিছু জানাতে পারবেন? কোর্স করতে কয় মাস লাগে? কোর্স করতে আমাকে বেসিক্যালি টার্গেট থাকে ৩ মাস, কিন্তু আমরা সেটাকে ৪ মাস ধরে রাখি। ৪ মাস মানে হচ্ছে ৩ মাসের মধ্যে আপনার লার্নিং টাইম থাকবে, আর ১ মাস থাকবে হচ্ছে প্রজেক্ট টাইম। প্রজেক্ট টাইমে আমরা কিছুই করব না, আপনাকে সব করতে হবে। লাইক একটা প্রজেক্ট আপনি হাতে নিবেন, যেখানে কমপ্লেক্স কিছু আছে। সেটা আপনি ওই পার্ট মডেলিং, অ্যাসেম্বলি, অ্যানিমেশন, রেন্ডারিং, টেকনিক্যাল ড্রয়িং যা আসলে থাকে ডিজাইনে, সবকিছু তো আপনি আমাদের কাছ থেকে শিখছেন। একটা আউটপুট দিবেন, একটা বেটার একটা প্রজেক্ট ডিজাইন করে। ঠিক আছে? স্যার এটা কি বেসিক থেকে একদম? একদম জিরো থেকে। বেসিক মানে আমি জানি না কারে কয় বেসিক আর কারে কয় অ্যাডভান্স। আমরা একদম জিরো থেকে শুরু করি। অ্যাডভান্স মানে হচ্ছে কি আপনার এক্সপার্ট লেভেল পর্যন্ত যা দরকার। ঠিক আছে? আ এই বেসিক থেকে অ্যাডভান্স শব্দটা আমার আসলে বলতে গেলে একটু আনইজি লাগে। এটার একটা ইতিহাস আছে। হয়তোবা এখন সংক্ষেপে বলাটা কঠিন। বুঝছেন? এই যে স্যার দেখেন, এটা কোন জায়গা স্যার আপনাদের এটা আমরা জায়গাটা? অনলাইনে ক্লাস করাই। আমাদের প্রতিষ্ঠান বলতে পারেন, ফেসবুক পেজে যেটা আছে ডিএফএল গেট কেয়ার, এইটা হচ্ছে আমাদের অস্তিত্ব। আগে আমরা ঢাকায় ছিলাম,
এখন আমি যেহেতু সৈয়দপুরে আছি, সো অনলাইনে সার্ভিস হবে, বুঝছেন? আগে ঢাকা আচ্ছা স্যার, ঠিক আছে। আমাদের জি যে স্যার। ধানমন্ডি কলাবাগান আছে না, ওইখান থেকে ক্লাস জি নিতাম, স্যার। বাট এখন আর ওইখানে নাই। আমি এখন উত্তরবঙ্গে আছি। এই যে দেখেন, এই যে একটা ফি সম্পর্কিত কিছু জানাতে পারবেন স্যার? ফি জি জি কত? জি, একটু পরে বলতেছি। দেখেন, জি স্যার। এই প্রজেক্টটা দেখেন, এখানে স্টুডেন্ট কাজটা করছে, তাই না? এই কাজটা করার পর এইখানে দেখেন তিনি কিন্তু তার ডাটা অ্যানালাইসিস করছেন, ম্যাটেরিয়ালের অবস্থা, ওয়েট, প্রপার্টি, ম্যাটেরিয়াল কস্ট, কোয়ান্টিটি, পার্ট নাম্বার, ডিসক্রিপশন, তারপরে আইটেম নাম্বার, তিনি এই করে রাখছে। এবং এই কাজগুলো আসলে আমরা বেসিক্যালি কোথায় করি? এক্সেল শিটে করি, তাই না? কিন্তু সলিডওয়ার্কস সফটওয়্যারে এই কাজটা অটোমেটিকভাবে ডাইনামিক ওয়েতে করা যায়। তারপরে এখানে কি করছে? এক্সপ্লোডেড ভিউ করছে। এই প্রজেক্ট কিন্তু তিনি নিজে করছেন। তাকে জাস্ট বলা হয়েছিল একটা বেসিন ডিজাইন করেন আপনি, বেসিনের ফুল মেকানিজম ডেভেলপ করে আমাদেরকে দেখান। তার মতো করে সে দেখাইছে। এরপরে দেখেন এই যে প্রত্যেকটা পার্টসের বিভিন্ন ডিটেইলিং তিনি করছেন। এই পার্টের গুলো কি স্যার বুম বলে না? মানে হ্যাঁ হ্যাঁ, কোন বিল অফ পার্টের উপর কোন ম্যাটেরিয়াল, বম বলা হয়, থাকে? সংক্ষেপে বম, বিল অফ হ্যাঁ। ম্যাটেরিয়াল। ওকে, তো দেখেন এই যে পুরো কাজটা সুন্দরভাবে কমপ্লিট করছে, তিনি অ্যানিমেশন করছে, রেন্ডারিং করছে, করে আমাদেরকে ফাইল সাবমিট করছে। সো আপনাদের লাস্ট মান্থে একটা কাজ করতে হবে, প্রজেক্ট করে আমাদের দেখাইতে হবে যে আপনি কাজ শিখছেন। দেন আমরা আমাদের এখান থেকে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করব, যেটা কিনা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। ওকে, স্যার ওটা আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিয়েন স্যার। পেজের লিংক, পেজের লিংক জি বলতে স্যার। আমি আপনাদেরকে একটু দেখাই। আপনি একটু কষ্ট করে এইটুকু লিখবেন, আমাদের কোম্পানির নাম DFL CADCARE। ওকে, আবির এই ভাই তোমাদের দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু লিখে সার্চ দিলে দেখবেন যে ডিএফএল এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, তারপরে ফেসবুক কই। আচ্ছা, সাবির সাহেব আপনাদেরকে দিয়ে দেবে যে এইখানে আপনি ক্লিক যেটাতে করবেন না, সেইটাতে চলে যাবেন, এই যে ফেসবুক, এই যে জি স্যার। আমাদের ফেসবুক পেজ। ওকে, সো জি স্যার। এইভাবে আপনি এগুলো জানতে পারবেন। আর কে যেন প্রশ্ন করলেন হ্যালো স্যার, কোর্স ফি আমার বিষয়ে। একটা কোশ্চেন ছিল যে অটোক্যাড আর সলিডওয়ার্কস এর মধ্যে কোনটার চাহিদা বেশি থাকে? বিষয়টা এরকম যে আপনি খানা খাইতে বইছেন, ঠিক আছে? বাংলাদেশের দিক থেকে আমি বলি, খানা খাইতে বইছেন, আপনার কাছে ভাত দেয়া হয়েছে, তরকারি দেওয়া হয় নাই। বুঝছেন? বিষয়টা এরকম হয়ে যাচ্ছে কিছু কিছু সেক্টরে, যে অটোক্যাডটা যেহেতু আগে থেকেই আছে, অটোক্যাডটা লাগে, বাট সলিডওয়ার্কসটা সবাই কিন্তু এখনো অনেকে জানেই না যে এটা কি পরিমাণ ইফেক্টিভ। আমরা আস্তে আস্তে মানুষকে জানাচ্ছি। যেমন আপনি দেখা গেছে ভালো একটা কোম্পানিতে গেছেন, সেখানে তাদেরকে আইডিয়া দিচ্ছেন এই কাজগুলো সলিডওয়ার্কসে খুব ইজিলি করা যায়, তাই না? তখন তারা চিন্তা ভাবনা করতেছে তাদের ইন্ডাস্ট্রিতে এখন ডিজাইনার লাগবে সলিডওয়ার্কসে। ওকে, সার্কুলার দাও। কথা বুঝছেন? তো অটোক্যাডটা আসলে অনেক আগে থেকে পরিচিত। সো যারা অটোক্যাড আগে থেকে ইউজ করে তারা অটোক্যাডের ভ্যালু দেয়, আর বর্তমান সলিডওয়ার্কসটাকে বেশি ভ্যালু দিচ্ছে। দুটাই ক্যাড সফটওয়্যার, অটোক্যাড থেকে সলিডওয়ার্কস বেস্ট, বেটার না, নট অনলি বেটার, ইট বেস্ট। ওকে, জি স্যার। দুটারই গুণ আছে। থ্যাংক ইউ স্যার। আপনি যদি জানেন আপনার সিভিতে লিখে দিবেন আমি অটোক্যাড জানি, অটোক্যাড 2D জানি, 3D দরকার নাই। অটোক্যাড 3D অত মানে ভালো না, সলিডওয়ার্কসে যত ভালো আউটপুট দেয় অতটা ভালো আসে না। আচ্ছা, কোর্স ফি বিষয়ে একজন জিজ্ঞেস করছিলেন। আমরা শুধুমাত্র রানিং স্টুডেন্টের জন্য কোর্স ফিটা 12,000 টাকা রাখি। আর যারা স্টুডেন্ট না, বর্তমান প্রফেশনালভাবে মার্কেটে কাজ করতেছে, তাদের জন্য 15,000। শুধু স্টুডেন্টকে জন্য 3,000 টাকা কম রাখি। এরপরে আপনারা আবার প্রশ্ন করবেন, স্যার আমাদের কোনো স্কলারশিপ দিবেন কিনা? ঠিক আছে, এই কথাটা বলে আমি দুঃখিত, আসলে আমার ঠান্ডা লাগছে তো, যার কারণে বারবার কাশি আসতেছে। স্কলারশিপটা আমাদের এইখানে ওরকম নাই। আপনাদের ওই যে 3,000 টাকা কম রাখা হয়, এইটাই ধরে নেন আপনাদের স্কলারশিপ। এই স্কলারশিপটা আমাদের আপনাদের জন্য প্রোভাইড করা হয়। তো আমরা এরকম না যে 40,000 50,000 টাকা লিখে
আপনাকে 15,000 টাকায় বলবো যে আপনার জন্য আমি এত টাকা কম রাখতেছি আপনি যদি করতে চান। আমি এরকম বিজনেস করি না। আমার কথা হচ্ছে আপনার জিনিসটা শিখতে হবে, আপনার জন্য আমরা পরিশ্রম করব, আপনারও একটা ডেডিকেশন দরকার, আমাদেরও একটা ডেডিকেশন দরকার, যার কারণে একটা পেমেন্ট ফিক্সড রাখা হয়, বুঝছেন? তো যেটার কারণে আপনি কাজ শিখতে পারবেন, জি স্যার। কারণ পেমেন্ট না করলে আপনার মোটিভেশন, আপনার রেগুলারিটি এগুলো ঠিক থাকবে না। আমার এক্সপিরিয়েন্সে অনেক দেখছি, তারা আমার কাছে ফ্রি শিখতে চাইছে, আমি ফ্রিতে তাদেরকে অ্যাডমিশন নিছি, মানে অ্যাডমিশন বলতে সুযোগ দিছি, রেজিস্ট্রেশন করে নাই, সুযোগ দিছি। কয়েকদিন পরে সে নিজেই উধাও হয়ে গেছে, তাকে আমি ফোন দেই বাট সে আমার ফোন ধরে না। এমন কত হয়েছে। ওকে, স্যার আপনার এই কোর্স শেষ করার পরে সার্টিফিকেট দিবেন না? সার্টিফিকেট তো দিবই, দুইটা সার্টিফিকেট পাবেন, দুই ধরনের সার্টিফিকেট। একটা হচ্ছে আমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, আর একটা হচ্ছে আপনি যদি চান ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নেওয়ার জন্য সেটা নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের আসলে ডেভেলপমেন্ট চলতেছে, তো যার কারণে আপনারা এখন ওয়েবসাইটে সার্চ দিলে ওয়েবসাইটটা দেখতে পারবেন না। আমি আমার এখান থেকে একটু দেখাই দিই। উম, এখানে নাই, সরি, এখানে নাই, এখানে নাই। Yes, right. Right. ওয়েবসাইটের ডেভেলপমেন্টের কাজের কারণে আপনারা আসলে ভিউ করতে পারবেন না। এটা মনে হয় নতুনটা স্যার আপনারা সময় কখন দেন স্যার? আমাদের কোর্সে। জি স্যার। আমাদের কোর্সে ক্লাস টাইম থাকে রাত 9টা থেকে 10টা 30, আর সাপোর্টে আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা আছে ওরা মোটামুটি সবসময় থাকে। আপনি প্রবলেম হলে তাদেরকে মেসেজ দিবেন, তারা আপনাকে হেল্প করবে। আর ক্লাসের সময় আমি থাকবো, আমি সারাক্ষণ থাকবো না। ও জি স্যার। আচ্ছা, এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজের কারণে এখানে দেখা যাচ্ছে না। আমি একটু স্যার ক্লাস আমাদেরকে দেখায় দেই। যেমন একটা স্টুডেন্টকে আমরা সার্টিফিকেট দিয়েছি, তার আইডিটা মনে করলাম 250201 ডি। এটা মনে করেন আপনি আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টের রেজিস্ট্রেশন আইডি। এই আইডিতে যদি আমি ভেরিফাই করি ইনি কোর্সটা কমপ্লিট করছে, তিনি সলিডএক্স প্রফেশনাল কোর্স করছেন, ইস্যু ডেট কবে কি কি আছে সব কিছু দেওয়া আছে। ইভেন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন তার, আমরা যে তাকে সার্টিফিকেটটা দিছি সেই সার্টিফিকেটটা আমাদের ওয়েবসাইটে আছে, সার্ভারে আছে, তাই না? তো এটা আপনি চাইলে প্রিন্ট করে যে কাউকে দেখাইতে পারেন। তারা যদি মনে করে যে আমি একটু ভেরিফাই করি, ওকে ভেরিফাই করেন আমাদের ওয়েবসাইটে এসে। বাট বর্তমান ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ চলতেছে, যার কারণে আপনি এইখানে এইটা সার্ভারটা খুঁজে পাবেন না। পরে এটা আবার আপনি দেখতে পারবেন। ওকে, জি স্যার। আর স্যার ক্লাস রেগুলার হয় আপনাদের এখানে? সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন। কারণ একদিন ক্লাস হবে, পরের দিন আপনাকে প্র্যাকটিসের জন্য সময় দেওয়া হবে, এক্সারসাইজ করার জন্য কিছু টাস্ক দেওয়া হবে, ওটা করবেন, পরের দিন আবার ক্লাস হবে। মানে একদিন পর একদিন ক্লাস হয়। আর সাপোর্ট থাকে রেগুলার, শুক্রবার বাদে বাকি দিনগুলোতে সাপোর্ট থাকে। আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাক্টিভ থাকবে সে আপনাকে বোঝায় দেবে। যেমন আমাদের টিমে বর্তমান সাবির সাহেব আছে, ওনাকে যদি আপনি টুকটাক প্রশ্ন করেন উনি কিন্তু এখন বেশ ভালো অ্যান্সার দিয়ে থাকে। ওকে, জি স্যার। ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের কথা যেগুলো বলতেছিলাম, আমাদের যারা কোর্স কমপ্লিট করছে এবং ভালো পারফর্ম করে তাদের মধ্যে এখানে কয়েকজনের আছে, যেমন সিটি ইউনিভার্সিটি, এমআইএসটি, দিনাজপুর পলিটেকনিক, সোনারগাঁ ইউনিভার্সিটি, ফেনী পলিটেকনিক, তারপর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
এইসব জায়গায় অধ্যয়নরত বা পাশ করা স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে কোর্স করছে তাদেরকে পরীক্ষাতে যখন তারা অ্যাটেন্ড করে তাদেরকে একটা গাইডলাইন দিয়ে থাকি আমরা। তারা পরীক্ষাতে পাশ করলে আমরা তাদেরকে কংগ্রেচুলেশন করে উইশ করি। ফেসবুকে দেখতে পারবেন। এই যে এই যে দেখেন ফুল মার্কস সার্টিফাইড। ওকে, আর কেউ কোনো বিষয় বলবেন? আপনাদের জন্যই আসলে মূলত এইটা ফ্রি সেমিনার আয়োজন করা, এবং এটা কিন্তু আসলে ফর্মাল সেমিনার না, ঠিক আছে, ইনফর্মাল সেমিনার। সো আপনি কোশ্চেন করতে পারেন, রিলেটেড কোশ্চেন করবেন। যদি কেউ অ্যাডমিশন নিতে চান সাবির সাহেবের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন। নাম্বারটা ফেসবুকে পাবেন, ফেসবুকে এখানে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে মেসেজ দিলে আপনাকে আমরা অ্যাডমিশনের প্রসেস বলে দেব, অ্যাডমিশন হইতে পারবেন। অ্যান্ড অ্যাডমিশন টাইমে ফুল পেমেন্ট করতে হয় না। অ্যাডমিশনের জন্য 50% পে করে অ্যাডমিশন নিতে হয়। আপনি চাইলে 50% পে করে প্রথমে কোর্স স্টার্ট করেন। কোর্স করতে চান, এটার জন্যই তো আসলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতেছেন। সো আশা করি আপনি কোর্স কমপ্লিট করলে নেক্সট মান্থ বা তার পরের মাসে বাকি টাকা দিতে পারবেন। সো 3 মাস আমরা সময় দিই স্টুডেন্টকে ফুল পেমেন্ট করার জন্য। কেউ একবারে ফুল পেমেন্ট করে দেয়, কেউ আছে 3 বারে করে, কেউ 2 বারে করে। ওকে, জি স্যার। যাক ভালো, আপনারা অনেকেই মনোযোগ দিয়ে মনে হয় শুনতেছেন। সবাই কি আছেন দেখি, হ্যান্ড রেজ করেন তো, কে কে আছেন, তাহলে একটু ভালো লাগবে যে সবাই আছেন আশা করি। এমনিতে কোশ্চেন মোটামুটি সবারই শেষ। তারপরেও যদি লাস্ট আমি আরেকবার বলতেছি, যদি থাকে তাহলে বলতে পারেন, নাহলে রাত 11টা বেজে যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জানিয়ে আমি আসলে সেমিনারটি শেষ করতে চাচ্ছি আপনাদের অনুমতি নিয়ে। আপনাকে ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ। জি স্যার। সবাই ধন্যবাদ। ওকে, অ্যাডমিশন নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা সাবির সাহেবের সাথে, আপনাদের সিনিয়র যে বড় ভাই আছে। জি স্যার, ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আপনারা এখন লিভ নিতে পারেন।